মূর্তির মতো দাঁড়িয়ে থাকা কোমলমতি ইভার পাথরে পরিণত হৃদয় যন্ত্রটা কেঁপে ওঠে। নির্মম নিষ্ঠুর সত্য তার হৃদয় নিংড়ে টেনে হিঁচড়ে বের করে যন্ত্রণার নোনা জল। হৃদয়ে ক্ষরণকৃত রক্তকণা উষ্ণ নোনা জলে পরিণত হয়, টুপটুপ করে পড়ে দুই চোখ বেয়ে। ওইদিকে ইস্পাত কঠিন হৃদয়ের অধিকারী ইরফাদ বাবার পায়ের উপরে ঠেকায় তার মাথা। দাবানলে পড়তে থাকা হৃদয়ের পরতে পরতে যে সত্য লুকিয়ে আছে তা বুকে চাপা দিতে খুবই যন্ত্রণা হচ্ছে। এত নির্মম কঠিন সত্য চেপে রাখা তার ইস্পাত কঠিন হৃদয়ও পারছে না। রেদওয়ানুর রহমান ছেলের হাতটা টেনে ধরে বিস্মিত হয়ে বলে, কি করছিস বাবা? আমি তোমার সবচেয়ে প্রিয় জিনিস শেষ করে ফেলেছি বাবা। কি হয়েছে আমাকে বল। সবচেয়ে প্রিয় জিনিস আমি কেড়ে নিয়েছি বাবা। সবকিছুর ঊর্ধ্বে আমার সন্তান। আমি তোমার অপরাধ ব্যতীত সকল ভুলই ক্ষমা করব। বলো কি করেছ বাবা? ওই সম্রাট শাহজাহান আমাদের সমস্ত আলো অন্ধকারে পরিণত করেছে বাবা। মাকে বাসা থেকে ওনার লোকজন ধরে নিয়ে গিয়েছিল। এত অপমান, এত অসম্মান শুধু তার জন্য বাবা। মা আমাদেরকে ছেড়ে যায়নি। তোমার মান সম্মান নষ্ট করতেই এত কিছু করা হয়েছে। প্রকাশিত এতটুকু সত্য শুনে সিনথিয়ার হৃদয়ের গহীনে বিভীষিকাময় আবহ বিরাজ করে। হৃদয়ের গহীনের ঝড়ে টালমাটাল হয়ে দেওয়ালে পিঠ ঠেকায় সিনথিয়া। ইভার চোখে সিক্ত জলে তাকিয়ে হাতে পায়ের বল ফুরিয়ে আসে সিনথিয়ার। কক্ষের ভেতর থেকে ভেসে আসা কণ্ঠস্বরে ফুটে ওঠা দৃশ্যপট অনুভব করে। উষ্ণ শরীরের তাপ ক্রমেই যেন রূপ নেয় হিমবাহে। ঐশ্বরের শেষ কথায় শৈত্যপ্রবাহ নামে সিনথিয়ার শরীর জুড়ে। বাবা, সেদিন রাতে সম্রাট শাহজাহান পালিয়ে যাওয়ার সময় মাকে অপহরণ করে নিয়ে যায়। যে গাড়িটা খাদে ফেলা হয়েছিল সেই অপরাধীদের সাথেই মা ছিল। আমি আমার নিজ হাতে মাকে শেষ করে ফেলেছি বাবা। এই কষ্ট আমি কি করে সারা জীবন বয়ে বেড়াবো? এহেম কথায় শরীর নিস্তেজ হয়ে দেওয়াল ঘেঁষে বসে পড়ে সিনথিয়া। এভা পাথরের মূর্তির ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। হৃদয়ের রক্তগুলো অশ্রুবিন্দু রূপে টুপ টুপ করে ঝরে পড়ে। সিনথিয়ার শরীর ক্রমেই রূপান্তরিত হয় হিমবাহে। দুই হাতে ধরে থাকা ছোট্ট ট্রে, তার উপরে গোল গোল ছোট ছোট পিরিচের উপরে কাপটা কাত হয়ে ঢলে পড়ে চা। দেওয়াল ঘেঁষে বসে হাঁটু ভাঁজ করে বসা সিনথিয়ার কোলে চুইয়ে পড়া গরম চায়ের দহনে পুড়তে থাকে উদর। হৃদয়ের দহনের উত্তাপে দুশ্চিন্তা আর অদূর ভবিষ্যতে ভাসমান দৃশ্যপট চিন্তা করতে থাকা সিনথিয়া অজান্তেই পেট চেপে ধরে ধীর গলায় অস্পষ্ট শব্দে বের করে, উফ। এহেম শব্দে অন্য জগৎ থেকে সম্বিত ফিরে ইভার। কক্ষের ভেতরে বাবা সন্তানের কথোপকথন থেমে যায় আকস্মিক মৃদু শব্দে। দরজার পানে তাকায় রেদওয়ানুর রহমান। রেদওয়ানুর রহমানের পায়ের উপরে থাকা ইরফাদ নিজের মাথাটা ধীরে ধীরে তোলে। এক পলক তাকায় রেদওয়ানুর রহমানের চোখে। এইদিকে চোখ ফিরিয়ে আকস্মাতি অপ্রকাশিত ঘটনা দেখে ইভা বিস্মিত গলায় বলে, এই কি হলো তোমার? পড়ে গেলে কেন? শরীর খারাপ লাগছে? দরজার বাইরের গলার স্বর শুনে ইরফাদ চোখ ফিরিয়ে নেয় রেদওয়ানুর রহমানের দিক থেকে। আকস্মাৎ উঠে দাঁড়ায় ইরফাদ। বাইরে দরজার সাইডে দেওয়াল ঘেঁষে চোখ বন্ধ করে বসে আছে সিনথিয়া, যার চোখ মুখে নীলচে ব্যথার ছাপ স্পষ্ট। কোলের মধ্য থেকে তড়িৎ গতিতে ইভা তুলে নেয় চায়ের কাপ। তবে যা হওয়ার তা তো আগেই হয়ে গেছে। শ্যাওলা রঙের সালোয়ার কামিজের পেটের বেশ অংশ জুড়ে ভেজা। সেকেন্ড সময় ভাবে ইভা, চা কি বেশি গরম ছিল? পুড়ে গেল নাকি? এরপরেই নৈশব্দে ঢুকে যায় রেদওয়ানুর রহমানের কক্ষে। ইরফাদ আর রেদওয়ানুর রহমান কক্ষ থেকে বেরিয়ে এসেছে ততক্ষণে। ইরফাদ চোখ বুলিয়ে নেয় চারপাশটা, অতঃপর পুরো বিষয়টা মাথায় সাজিয়ে হিসাব মিলিয়ে নিতেই তড়িৎ গতিতে বসে সিনথিয়ার পাশে। এর মধ্যেই রেদওয়ানুর রহমান আকস্মিক কণ্ঠে বলে, আরে পড়ে গেলে কিভাবে? শরীর খারাপ করেছে নাকি? তার স্বরে চিন্তার ছাপ স্পষ্ট। তিনি গলা উঁচিয়ে বলেন, ইভা, বাইরে কি করছিলি তোরা?
ও এখানে পড়লো কি করে? চোখ বুজে থাকা সিনতিহা ফুরিয়ে আসা শক্তিহীন শরীরটা আর একটু ছেড়ে দিয়ে মাথা ঠেকায় শক্ত দেওয়ালে। ইরফাদ উদ্বিগ্ন স্বর ফুটে ওঠে দুশ্চিন্তা। পড়ে গেলে কিভাবে সিন্তি? শরীর খারাপ লাগছে? দুর্বল শরীরটা ছেড়ে দিয়ে মাথা দুই দিকে দোলায় সিনথিয়া। কাপড়ের কিছু অংশ জুড়ে ভেজা। পাশে ট্রের ওপরে শূন্য চায়ের কাপ। ইরফাদের কপালে হালকা ভাঁজ। তাহলে কি চা পড়েছে? পুড়ে গেছে? উদ্বিগ্ন কণ্ঠস্বর তড়িৎ গতিতে বলে ইরফাদ। এই, পুড়ে গেছে নাকি? বন্ধ চোখ খুলে দুর্বল চোখে তাকায় সিনতিহা। শরীরের হালকা ক্ষত হওয়ায় তার কিচ্ছু আসে যায় না। তার দুর্বল হওয়ার একমাত্র কারণ তো কিছুক্ষণ আগের কথোপকথন। কি হবে এরপর? সবটা জানার পর তার জীবনে নতুন করে ঝড় উঠবে। জীবনের প্রতিটা ধাপে যে যুদ্ধ করে টিকে রইল, তবে এই যুদ্ধ লড়ার মতো অবশিষ্ট শক্তিটা তো তার নেই। এই মহাপ্রলয়ের তাণ্ডবে ইরফাদ থাকবে তো তার পাশে? পাশে থাকতে দিবে তো পরিস্থিতি? নাকি তলিয়ে যাবে তার ভালোবাসার বিষাদ সিন্ধুতে? দ্রুত পা চালিয়ে বাইরে আসে ইভা। ইরফাদের দিকে পানিপূর্ণ ঠান্ডা পানির বোতলটা বাড়িয়ে দিয়ে ইভা উদ্বিগ্ন হয়ে বলে, পানি ঢালো, পুড়ে গেছে মনে হয়। ঠান্ডা পানির বোতলটা হাত বাড়িয়ে নেয় ইরফাদ। জামার ওপর থেকেই পেটের উপরে অল্প একটু পানি ঢেলে দেয় ইরফাদ। রেদওয়ানুর রহমান উদ্বিগ্ন হয়ে বলেন, কিভাবে হলো? জয়, ওকে রুমে নিয়ে যা তো। ইভা ইভা দেখ বার্ন আছে কিনা। দুর্বল শরীরে সিনতিহা বলে, বার্ন হয়নি, চা তেমন গরম ছিল না, শরীর দুর্বল লাগছে। রেদওয়ানুর রহমান সাথে সাথে বলেন, ইভা, ওকে রুমে নিয়ে যাও তো, চেঞ্জ করাও। বলেই পিছু ফিরে নিজের কক্ষে যান রেদওয়ানুর রহমান। পানির বোতল পাশে সরিয়ে ইরফাদ তড়িৎ গতিতে পাজা কোলে তুলে নেয় সিনতিহাকে। ইভা বোতলটা তুলে ইরফাদের পেছনে পেছনে ছোটে। সিনথিয়া জড়সড় হয়ে বলে, বললাম তো, চা খুব বেশি গরম ছিল না। পুরো ঘটনায় আজ ইরফাদের কক্ষের বাইরে বেরিয়ে বুঝতে পেরেছে, তবে হিসেব তো বাকি। ইরফাদ দাঁতের উপরে দাঁত রেখে বলে, চা কার জন্য নিয়ে এসেছিলে? বাবা। তাহলে ঠান্ডা হলো কি করে? বাইরে দাঁড়িয়ে কথা গিলছিলে? এহেম কথায় বরফের মতো জমে যায় সিনথিহা। ইভা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়ে সেখানে। একটু পরের দৃশ্যপট হয়ে চোখ বুলিয়ে নেয় কিছুক্ষণ। এর মধ্যেই তীর্যক গলা। এই গলাটা যে তার ভাইয়ের, তা সে বেশ ভালো করেই জানে। দাঁড়িয়ে কেন? রুমে আয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে কথা শোনার ফলাফল কেমন আজ হাড়ে হাড়ে বোঝাবে যে ইরফাদ সে আচ্ছা ইভা পেয়ে গেছে। তবে পিছু হটার তো উপায় নেই। পায়ের গতি বাড়ায় ইভা। সিনথিয়াকে ওয়াশরুমে দাঁড় করিয়ে ঝর্ণা ছেড়ে দিয়ে বেরিয়ে আসে ইরফাদ। কক্ষের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে আছে ইভা। ইরফাদ বেরিয়ে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। এরপর দাঁতের ফাঁক দিয়ে ধীর গলায় বলে, 15 মিনিট ওকে বেঁচে যাবি। কেন, ঠান্ডা লেগে যাবে না? যেখানে বার্ন হয়েছে শুধু ওখানেই আমাকেই যেতে হবে তো? ইরফাদের মুখভঙ্গিতে যে আঁচ ইভা পাচ্ছে, তাতেই সে জড়সড়। রাফসানের সত্যিটা তার মনে যে কঠিন গাঢ় দাগ ফেলেছে, তা ধামাচাপা পড়ে যাচ্ছে ইরফাদের শান্ত চাহনির পরের দৃশ্যপাট কল্পনা করে। ইভা মুখে কথা না বলে চুপচাপ ভেতরে যায়। ঠোঁট উল্টিয়ে দিয়ে বলে, আজ ভীষণ দুঃখ আছে কপালে। ইভার গলার স্বর শুনে পিছু তাকায় সিনথিয়া। দেওয়ালে ঠ্যাস দিয়ে দাঁড়ানো সিনথিয়া ইভার মুখভঙ্গিতে তাকিয়ে বলে, কি হয়েছে আপু? চোখ গোল গোল করে তাকায় ইভা। অতঃপর তর্জনী ওষ্ঠের মাঝামাঝিতে ঠেকিয়ে ইশারা করে। বিস্মিত নয়নে তাকিয়ে সিনথিয়া। ইভা কাছাকাছি এসে বলে, দেখি কোথায় লেগেছে। লজ্জায় কাচুমাচু করতে থাকা সিনথিয়া বলে ওঠে, তুমি দেখবে তো? দেখতে হবে না। কতটুকু বার্ন হলো? বার্ন হয়নি, চা তেমন গরম ছিল না তো। সেটা কি ভাইয়ার সামনে বলতে হবে? কেন? আরে গাধা মেয়ে, ভাইয়া বুঝে গেল তো। আমরা বাইরে দাঁড়িয়ে কথা শুনছিলাম। আল্লাহ, এখন কি হবে?
15 মিনিট ভেজো আগে, তারপর দেখি কি ঝাড়ি দেয়। আর এমনই দুর্বল লাগছে খুব আপু। ওভাবে পড়ে গেলে কেন তুমি? বলতে বলতেই সিনথিয়ার উদরের কাছে লেপ্টে থাকা পরিধেয় অংশটুকু তুলে ধরে ইভা। উদরের পাশের অংশটুকু লালচে আভায় উদ্দীপ্ত। ইভার স্বরে উদ্বিগ্নতা। আরে তুমি বলো, চা ঠান্ডা, লাল হয়ে গেছে এমন। নিজের ওদরের দিকে তাকায় সিনথিয়া। টকটকে লাল অংশটুকুতে পানি চুইয়ে পড়ছে, ক্ষত স্থানটা গাঢ় হয়ে উঠছে ক্রমেই। ধোয়া ওঠা গরম চা তো ছিল না। দাঁড়িয়ে থাকতে থাকতে একটু ঠান্ডা হয়েছিল তো। ওভাবে পড়লে কেন বলো তো? এখনো শরীর কাঁপছে? আকস্মাৎ আবারও একই প্রশ্নে ভড়কে যায় সিনথিয়া। পুরো সত্যিটা লুকানোর চেষ্টায় এই প্রথমবার উতলা হয়ে যায় সে। এত বড় সত্যি জানলে কেউ তাকে মেনে নিবে না। ভালোবাসার প্রতি দুর্বলতা তাকে ক্রমেই উদ্বিগ্ন করে তোলে। কি উত্তর দিবে সে এখন? সম্রাট শাহজাহান তার বাবা, রাফসান তার ভাই, পুরো পরিবারের শান্তি চূর্ণ বিচূর্ণ হওয়ার পেছনে তার পরিবারই। এই কঠিন সত্য জানার পরে তাকে কি মানবে? ঠিক সেই সময়ে ভেসে আসে ইরফাদের গলা। কি অবস্থা? সাথে সাথে পিছু ফিরে তাকায় ইভা। এরপর বলে, ফার্স্ট ডিগ্রি বার্ন মনে হচ্ছে, পানি দাও বেশি করে। জি ভাইয়া, দিচ্ছি। ক্যাবিনেট থেকে ক্যাজুয়াল লেডিস শার্ট আর স্কার্ট বের করে ওয়াশরুমে এগিয়ে দেয় ইরফাদ। চেঞ্জ করে এইগুলো পরাও, দেন রেডি হয়ে বেরিয়ে এসো। মনে মনে বিড়বিড় করতে থাকে ইভা। বের হওয়ার পর কি যে বলে ইরফাদ, ভয়েই তো ভালো লাগছে না। ইভার বিড়বিড় করা দেখেই সিনথিয়া কপাল কুঁচকে তাকায়। তারপর বলে, কি হয়েছে আপু? কিছু না। জ্বলছে কি এখনো? পানি দিলে কম কম মনে হয়। চলো চেঞ্জ করো। ওখানে ছোট্ট রুমালটা ভিজিয়ে দিয়ে রাখো। রুমে গিয়ে সোজা বিছানায় উঠে যাবে। কেন? না হলে দরজার বাহিরে দাঁড়িয়ে কথা শোনার ফল বের করবে তোমার বর। সো নিজেও বাঁচো, আমাকেও বাঁচাও। মাথা থেকে বেরিয়ে যাওয়া কথাগুলো আকস্মাতই এক ঝাঁকে আবারও তেড়ে আসে সিনথিয়ার দিকে। সবকিছুর মাঝখানে আসল সত্য পুরোপুরি ভুলে গিয়েছিল ও। কি হবে কি হবে সবটা জানলে। এই বাসায় যত হাহাকার দুঃখ, সবটাই তো তার পরিবারেরই জন্য। এই চরম সত্যটুকু মাথা চাড়া দিয়ে উঠতেই মনটা ক্রমেই দুর্বল হয়ে যায়। শরীরের জ্বলতে থাকা অংশ তাকে একটুও দুর্বল করতে পারেনি, তবে মনের যন্ত্রণা তাকে মাটিতে মিশিয়ে দিচ্ছে বারংবার। কি অপেক্ষা করছে? এরপরে কি হবে? টাওয়াল এগিয়ে দেয় ইভা। সিনথিয়ার হাতে টাওয়াল দিয়ে পেছনে ঘুরে বলে, অনেকক্ষণ ভিজেছ, মুছে নাও। শার্ট পরো, নিচের বাটনগুলো লাগিও না। সিনথিয়া চুপচাপ ড্রেসটা চেঞ্জ করে। ধীর গতিতে একে একে সবগুলো বোতাম লাগায়। দুর্বল শরীরে ধীরে ধীরে ইভার পাশাপাশি হয় সিনথিয়া। ইভা বিরক্তির স্বরে চ উচ্চারণ করে। তোমাকে না বললাম নিচের বাটন লাগিও না, এক সাইডে উঁচু করে রাখো। ছোট রুমালটা ভিজিয়ে দিচ্ছি, ওখানে ধরে রাখবে, কম কষ্ট পাবে। তোমার মনটা এত ভালো কেন আপু? তুমি ভালো মনের তাই আমাকে ভালো লাগছে। তোমাকে একটা কথা বলি। শিওর। পৃথিবীতে সরল সোজা কোমল মনের মানুষগুলোই বেশি কষ্ট পায়। ছোট্ট দীর্ঘশ্বাসের সাথে বেরিয়ে আসে চাপা কষ্ট। ইভা ধীর গলায় বলে, চলো, ভাইয়া ওয়েট করছে তোমার জন্য। আর শোনো, খুব সহজে ভাইয়া মন খারাপ করে না, খুব সহজে ভাইয়া ভেঙেও পড়ে না। তবে আজ কষ্ট পেয়েছে বলেই বাবার কাছে ওইভাবে কথাগুলো বলেছে। তুমি তো ভাইয়ার অর্ধাঙ্গিনী, সো মন বুঝে চলার চেষ্টা করো, আগলে রেখো। সিনথিয়াকে বিছানায় বসিয়ে ইভা নিঃশব্দে কক্ষের বাহিরে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তবে তার আগেই বাধা পড়ে যায় সে। ইরফাদের শান্ত গলা তাকে বাধা দেয়। বাবার রুমে দাঁড়িয়ে কেন ছিলে দুজন? ইভা নীরবে শক্ত ঢোক গেলে এটার অপেক্ষায় ছিল সে। ইভা মাথা নিচু করে বলে, কিছু শুনতে পাইনি ভাইয়া। এহেম উত্তরে পিটপিট করে তাকায় সিনথিয়া ইভার দিকে। ইরফাদের গলার স্বর এখন কিছুটা গাঢ়। আমি কি একবারও বলেছি কিছু শুনেছ?
আসলে ইরফাত তীক্ষ্ণ দৃষ্টি ফেলে সিনথিয়ার দিকে, গলার স্বর নিগাড় ভাব। তুমি কি করছিলে? চোখ ফিরিয়ে নেয় সিনথিয়া, চোখ নিবদ্ধ করে মেঝের দিকে। দুজন আগেই জমে গেছে বরফে। ইভা ধীর গলায় বলে, কাল বলি, মেয়েটা খুব দুর্বল, ওর ঘুমের দরকার। লুকিয়ে থাকা কথা শোনা আর লুকিয়ে পার্সোনাল কিছু ঘাটা আমার সবচেয়ে বেশি অপছন্দ। ইভা, জানো তুমি সেটা? ইভা ধীর গতিতে মাথা নাড়ায়, যেন এদিক সেদিক হলে ঘাড় থেকে মাথাটা আলাদা হয়ে যাবে। তাহলে রুমের বাহিরে কি করছিলে? শান্ত স্বরটা ক্রমেই গাঢ় হচ্ছে। ইভার ভেতরটা স্বরের দাপটে তালে ভেসে ভেসে কাঁপছে। গলা দিয়ে আর এক টুকরো কথাও বের হচ্ছে না, আধখানাও না। শান্তি পেয়েছো? ইভার দিকে আসা কথাটার কোনো উত্তর নেই তার কাছে, শুধু পাথুরে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা ছাড়া। ধীর গলায় অস্পষ্ট স্বরে বলে, সরি ভাইয়া। শান্তি পেয়েছো? সরি। শান্তি লেগেছে? বললাম তো সরি। শান্তিতে যদি সারা রাত নির্ঘুম কাটাবি, এই তো। সরি ভাইয়া, আর হবে না। যা এখন। ভাইয়া সরি। যেতে বলেছি না? সরি সরি সরি, আর কখনো এমন করব না। যাও এখন। পাথুরে মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে একদমে জপে যায় ইভা, সরি। ইরফাদের দিক থেকে কোনো উত্তর আসে না। ইভা নিজে থেকেই বলা শুরু করে, সত্যি বলছি, সত্যি ইচ্ছে করে করিনি, ট্রাস্ট মি। এমন সময় কথাটা কানে এসেছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এক্সপ্লেনেশন চেয়েছি তোর কাছে। ভাইয়া সরি তো। যাও, প্লিজ মাফ করো এইবারের মতো। যাও এখান থেকে। আমার ঘুম হবে না ভাইয়া। ঘুম এমনিতেও হবে না। এত কঠিন হইও না। আর কখনো এভাবে কিছু শুনবো না। ইউনো, যদি তোমার ভালোর জন্য কিছু হতো, জানার প্রয়োজন পড়তো, আমি নিজে জানাতাম। যা তোমার জন্য হার্মফুল, তা থেকে আমি তোমাকে দূরে রাখি। তাহলে কেন? সরি ভাইয়া, আর কখনো কোনোদিনও করব না। ওকে যাও, মাফ করে দাও না। এতটুকু বলেই তড়িৎ গতিতে চোখের পলক ফেলার আগেই ইভা দুই হাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ইরফাদের পা। এহেম কাণ্ডে স্তম্ভিত হতভম্ব হয়ে তাকায় সিনথিয়া। ইরফাদ নিজেও স্তম্ভিত হয়ে যায়। অপ্রত্যাশিত কাণ্ডে ইরফাদ নিজেই স্তব্ধ হয়ে যায়। তৎক্ষণাৎই দুই হাত টেনে ছাড়াতে চায় ইভাকে, তবে সেই হাতের বন্ধন আরো গাঢ় হয়। পা জড়িয়ে থাকা মেয়েটা হঠাৎ করে ডুকরে ওঠে। এই পৃথিবীতে তোমরা ছাড়া কেউ নেই আমার। পৃথিবীটা এতই কঠিন, এতই স্বার্থপর, যাকে বিশ্বাস করেছি সেই চলে গেছে ভাইয়া। তোমরা আমার ভালো থাকার কারণ। তুমি রাগ করলে আমি পাজেল হয়ে যাই। আমি তো তোমার ছোট বোন। একটু ভুল করেছি, তাই বলে এমন রাগ করছো? মাফ করতে পারছো না? ইভা, পা ছাড়ো। তুমি পা ধরেছো কেন? তুমি ক্ষমা করেছো? পা ধরার মতো কিচ্ছু হয়নি ইভা। আমার তো শান্তি লাগছে ভাইয়া, তুমি মাফ করে দাও। আমি একটা সময় তোমাদের অনেক কষ্ট দিয়েছি, আর এতটুকু কষ্ট আমি দিতে চাই না। একটুও না, একটুও না ভাইয়া। এভাবে ওঠো, বলো ক্ষমা করেছো আগে। আমার কাছে তোমার আকাশ সমান ভুল নগণ্য। আমি তোমাকে স্মুথ লাইফ লিডের ডিরেকশন দেই, কখনো রুডলি বলি। দ্যাটস মিন এই না যে তোমার পায়ে পড়তে হবে। রাগ করো না ভাইয়া, যা বলবে তাই শুনবো। আমার সাথে প্লিজ রাগ করো না, প্লিজ প্লিজ। পাগলামি করিস না ইভা, ওঠ। ইস্পাত কঠিন হাতে ইরফাদের টেনে তোলে ইভাকে। বিছানার কোণে বসিয়ে শান্ত গলায় বলে, ট্রমাটাইজ তুই? পাগলের মতো হয়ে যাচ্ছিস দিন দিন। কিছু ভালো লাগে না ভাইয়া। এর ওপর তুমি রাগ করলে অসহ্য লাগে। তুমি আর বাবা ছাড়া কে আছে আমার? পাজেল হয়ে যাচ্ছ বারবার। স্ট্রং থাকার চেষ্টা করো, এমন পাগলামি আর করো না, ওকে? ভাইয়া, মানুষটা পরিবারের জের ধরে আমাকে ঠকালো। ইভা, এসব ভাবতে না করেছি না? আমার খুব যন্ত্রণা হয়, সহ্য করতে পারি না। এর জন্যই তো আমি তোমার থেকে হাইড রেখেছিলাম। কিন্তু মেয়েটা বাবা কি হই জানলো না, বুঝলো না। তুমি চাইলে আমি রাফসানের সাথে টুম্পার দেখা করাবো।
আর বাচ্চাটা যখন বলবে সাবার বাবা বাইরে থাকে, আমার বাবা লোহার খাঁচায় বন্দি কেন, ডোন্ট ওয়ারি, আমি আসি তো। সত্যি দেখা করাবে? ওই রকম মানুষ বাবা হওয়ার যোগ্যতা রাখে না। হতে পারে ওইটা কোনো নতুন চাল। চোখ দেখে জাজ করার ক্ষমতা তোর ভাইয়ার আছে। অনুতপ্ততার চেয়ে বড় শাস্তি নেই। সো ডোন্ট প্যানিক। আমি আছি না? ভয় লাগছে? আমি আছি না? ওকে, আমি যাই এখন। রাগ করে থেকো না আর প্লিজ। ইভা চলে যাওয়ার পর এক অন্ধকারাচ্ছন্ন ঘন কালো আধারে ডুবতে থাকে সিনথিয়া। এই লৌহ কঠিন মানুষটার মন বিষণ্ণ, তার উপর রেগে আছে। নিজের মনের ওপর দিয়ে চলছে এক প্রকার তাণ্ডব। এই দিকে অজানা আশঙ্কা ভয়ে সে ক্ষণে ক্ষণে ডুবছে চোরাবালিতে। অপরদিকে ইরফাদের রুষ্ট কঠিন চোখে তাকিয়ে নিজেই জড়সড় হয়ে যায় লৌহ কঠিন পাথুরে মানব। তখন চারকোনা পাতলা রুমালটা পানিতে ভিজিয়ে নিয়ে এসে দাঁড়ায় তার কোমল শরীরের মানবীয়র সামনে। মুখে স্কচটেপ এঁটে ইস্পাত কঠিন হাতে তড়িৎ গতিতে উন্মুক্ত করে লেডিস শার্টের দুটো বোতাম। লালচে দাগ পড়া জায়গায় ভেজা নরম রুমালটা বসিয়ে বালিশ টেনে শুইয়ে দেয়। চুপচাপ শুয়ে থাকে সিনথিয়া। ভেতর থেকে হাজারটা কথা উগলে বেরিয়ে আসতে চাইলেও এক তিক্ত যন্ত্রণা গলা চেপে ধরে। কিচ্ছু বলতে পারে না সে। লৌহ কঠিন মানুষটা পায়ে পায়ে এগিয়ে যায় রকিং চেয়ারের দিকে। খুলে দেয় থাই গ্লাস। দমকা বাতাসে উড়ে কপাল ছুঁয়ে যায় চুলগুলো। রকিং চেয়ার দুলিয়ে চোখটা বন্ধ করার পূর্বেই উঠে বসে সিনথিয়া। নিগাড় কণ্ঠস্বরে প্রগাঢ় হয় ধমকের সুর। এই, উঠবে না? বরফের মতো জমে যায় সিনথিয়া। পরের বার কথা বলার সাহস আর হয়ে ওঠে না। তবে কিছুক্ষণ আগে ইভার কথা ভেবে সিনথিয়া বলে, আমি ইচ্ছে করে করিনি, অজানা সত্যি সামনে চলে এসেছে। আমি কি করব? কি করে উপেক্ষা করব? কোনো কথা নয়, ঘুমাও। আমি জানি আপনি রেগে আছেন। আপনি বুঝতে পারছেন না আমার ভেতরে। কথার মাঝেই দেওয়াল দাঁড় করিয়ে দেয় ইরফাদ। কি বুঝিনি আমি? কি? বাসায় সবাই জানে তুমি অসুস্থ, তাই ওভাবে পড়ে গেছো। আর আমি জানি তোমার শরীর নয়, তোমার মনের উপরে মহাপ্রলয় চলছে। এইসব শুনলে তুমি ভেঙে পড়বে, এইটা কি আমি জানি না? কেন আড়াল করেছি? তুমি আমাকে নয় নাই বা বুঝতে পারো, তবে তোমাকে পড়তে আমি জানি। ডাউট আছে আর? আর কোনো কোশ্চেন? আবছা আলোয় ডুবে থাকা কক্ষের মাঝে সিনথিয়ার ছোট্ট হৃদয় জুড়ে মৃদু কম্পন বয়ে যায়। মানুষটা এতটা বোঝে তাকে। এই মানুষটার থেকে যদি আলাদা হতে হয়, পরিস্থিতি যদি আলাদা করে, তাহলে কি করে বাঁচবে সে? সিনথিয়ার চোখ জুড়ে নামে ভয়ের আবহ। সেই আবহে কেঁপে কেঁপে ওঠে হৃদয়। অনেকটা সময় অপেক্ষা করে সিনথিয়া উগলে দেয় হৃদয়ের কথা। আমার পরিবার আপনার সব কেড়ে নিয়েছে। সবটা জানলে আপনার পরিবার আমাকে আপনার সাথে থাকতে দিবে? আপনি কি আমাকে ভালোবাসবেন? আমি যে খুব ভয় পাচ্ছি, দুশ্চিন্তায় পাজেল হয়ে যাচ্ছি। শূন্য জানালায় দৃষ্টি মেলে সূক্ষ্ম শ্বাস টানে ইরফাদ। চোখটা বন্ধ করে নেয় চুপচাপ। রকিং চেয়ারটা হালকা দোল দেয়। অতঃপর নিগাড় কণ্ঠস্বরে বলে, যদি এমন দিন আসে তোমার হৃদয়ের বিভীষিকায় ভয়াল পাতা আমি মুছে দেব। এলোমেলো হৃদয়টা গুছিয়ে দেব ততবার যতবার তুমি এলোমেলো হবে। তোমার হৃদয়ের সকল ব্যথা আমি চুষে নেব যতবার তুমি ডুববে বিষাদ সিন্ধুতে। ভালোবাসা যদি হয় ভালো রাখার প্রয়াস, তাহলে সকল প্রকার প্রলয় মহাপ্রলয়ের সমস্ত কিছু তোড়পাড় হলেও আমি ওই হাত ছাড়বো না, ছাড়বই না। চোখ বন্ধ করে রকিং চেয়ারে দোল দেয় ইরফাদ। আকাশ থেকে তারাগুলো যেন কল্পনায় খসে খসে পড়ে তার কোলে। সিনথিয়ার হৃদয় উপচে পড়ে সাগরের উত্তাল ঢেউ। সেই ঢেউয়ে ভাসতে থাকা সিনথিয়া অজান্তেই বলে ফেলে, মাঝখানের 10 হাত দূরত্ব কমানোর অনুমতি দিন। হৃদয়ের উত্তাল ঝড় আপনার বুকের ওম না পেলে শান্ত হবে না।
রকিং চেয়ার দোলায় ইরফাদ, বন্ধ চোখে প্রগাঢ় কণ্ঠেও বুলিয়ে আওড়ায়। কিছু কিছু ক্ষেত্রে অনুমতি নিতে হয়, অপ্রত্যাশিতভাবে কখনো কখনো বুকে আছড়ে পড়তে হয়। সরি সরি চেয়ার। সামনের টেবিলগুলোর ওপর অসংখ্য স্পিকার, মাইক্রোফোন, সামনে প্রেস মিডিয়া। এক দৃষ্টিতে সকলে তাকিয়ে আছে আইজিপির মুখ নিঃসৃত কথা শোনার অপেক্ষায়। আইজিপি রুস্তম কবির বসেছেন মাঝখানের চেয়ারটিতে, সাথে আছেন আইন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কিছু অংশ। পেছনে দাঁড়িয়ে আছেন আরো অনেকেই। একসাথে জড়ো করা স্পিকারগুলো লাগানো বিভিন্ন টিভির লোগো। আইজিপি রুস্তম কবিরের সামনে ছোট্ট একটি স্ক্রিপ্ট। শুরু হতে যাচ্ছে আজকের প্রেস ব্রিফিং। সামনের সকল সাংবাদিক ও আমন্ত্রিত সকল সদস্যবৃন্দকে উদ্দেশ্য করে রুস্তম কবির স্ক্রিপ্টের দিকে চোখ রাখেন। শুভ অপরাহ্ন। আমন্ত্রিত উপস্থিত এবং অনুপস্থিত সকলেই আমার সালাম নিবেন। আসসালামু আলাইকুম। আমি একটি অতি গুরুত্বপূর্ণ তথ্য আজ সকলের সামনে তুলে ধরতে যাচ্ছি। আমরা শারীরিক অনেক ব্যাধির নাম জানি, অনেক মানসিক রোগের নামও জানি। নেশায় আসক্ত বলতে আমরা সাধারণত যা বুঝি তা হলো মাদক দ্রব্যের নেশা। এর বাইরে আমরা আর কিছুই জানি না। তবে নেশার আরেক ভয়ঙ্কর নামের সাথে আমরা সত্যিই অপরিচিত, তা হলো টাকার নেশা, যেটাকে বলা হয় জুয়া। অফলাইন এই মরণ ব্যাধিকে অসুস্থ জাতি অনলাইনে আরো সহজ থেকে সহজতর করতে ব্যস্ত। আগে এই অনলাইন জুয়া বৈদেশিক কেন্দ্রিক থাকলেও আমাদের দেশের কিছু মুখোশধারী যুগ যুগ ধরে এই অন্ধকার জগতের অবৈধ খেলা নিজ কেন্দ্রিক করতে উঠে পড়ে লেগেছেন। কিছু মুখোশধারী কালো জগতের অধিপতিরা নিজেদের আলিশান বাড়ি, অবৈধ ব্যাংক ব্যালেন্স আর নিজের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে গিয়ে দেশের হাজার সন্তানকে ঠেলে দিচ্ছেন কালো জগতের দিকে। এই সুস্থ মস্তিষ্কধারী অসুস্থ পরিকল্পনার ইন্দ্রজালে ফেঁসে তরুণরা হারিয়ে ফেলছে সর্বস্ব। শেষে বেছে নিচ্ছে নিজের মৃত্যু অথবা কেড়ে নিচ্ছে অন্যের জীবন। এভাবেই বাড়ছে ক্রাইম। তরুণ সমাজে একাংশ মৃত্যু খেলায় হাবুডুবু খাচ্ছে। অপরদিকে এই কালো জগতের অধিপতিরা নিশ্চিন্তে, নির্বিঘ্নে, নিরালায় আয়েশি জীবন যাপন করছে। যুগ যুগ ধরে চলা এমনই একটি কালো জগতে প্রবেশ করে গোড়া থেকে টেনে বের করা হয়েছে কালো জগতের রাজাকে। ধরা পড়েছে সেই চক্র। সবচেয়ে দুঃখের সাথে জানানো যাচ্ছে যে এই চক্রের প্রধান চরিত্র আমাদের পুলিশ ডিপার্টমেন্টের একজন ন্যায়নিষ্ঠ ভদ্র মুখোশধারী কর্মকর্তা, ডিআইজি প্রভাত রঞ্জন সরকার। তার কার্যক্রমে বোঝার উপায় নেই ভদ্রতার আড়ালে যে রূপ তিনি বয়ে বেড়ান তা কতটা ভয়ঙ্কর। তার সহকারী হিসাবে ছিলেন তপন চৌধুরী, সাথে আরও ছিলেন রাফসান, এবং সকল অ্যাপস তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন রাইহান রাফি। সাথে ছিলেন আরও অনেকেই। সকলকে আইনের আওতায় আনা হয়েছে। এই কেসের আদ্যপন্ত যার নখদর্পণে ছিল তিনি আমাদের ডিপার্টমেন্টের উজ্জ্বল নক্ষত্র, এসপি ইরফাদ সিনহা জয়। তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তার দাপটে এই অশুভ উপাখ্যানের কালো অধ্যায় টেনে উপড়ে ফেলা সহজতর হয়েছে। সাথে ছিল পুলিশ ডিপার্টমেন্ট, এনএসআই এর কর্মকর্তা সহ আরো অনেকেই। যেহেতু এই ঘটনার আদ্যপান্ত এসপির ওপরেই ন্যস্ত ছিল। এই মরণ ব্যাধি সম্পর্কে দেশ ও জাতির উদ্দেশ্যে 2 লাইন তার মুখ থেকে শুনতে চাচ্ছি। এরপরেই কঠোর ডেস্কে দাঁড়িয়ে মাইক্রোফোনটা হাতে উঠে দাঁড়ায় ইরফাদ, যার তীক্ষ্ণ চোখ দুটো এখন কোমল, গলার স্বর ঠান্ডা, আবহ ছড়াচ্ছে একেবারে। আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। উপস্থিত এবং অনুপস্থিত সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা। ইতিমধ্যে স্যারের বক্তব্যে বিষয়টা ক্লিয়ার। জুয়া তরুণ সমাজের ওপর কি ধরনের প্রভাব ফেলেছে, দেশ ও জাতির উদ্দেশ্যে আমার মেসেজ। জুয়া হলো মায়াজাল। এই সমস্ত জালে মানুষ তখনই ফেসে যায় যখন সে ঠান্ডা মাথায় চিন্তা করে সব সমাধান একবারে বাজিতে জিতেই। এই ইন্দ্রজালের অন্ধকার জগতে পা দেয় হাজার হাজার তরুণ। সমস্যার সমাধান তো হয়ই না,
বরং এই মায়াজালে ফেসে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়। সব হারিয়ে নিঃস্ব ব্যক্তি তখন ভাবে আর অল্প কিছু অর্থ ব্যবস্থা হলেই শেষবারের মতো চেষ্টা করতাম, এইবার বাজি ধরলে নির্ঘাত জিততাম। এই কথাটুকুকে কেন্দ্র করে নিজের ভাই বোনকে অপহরণ করেই মুক্তিপণ চায়। জুয়া এমনই এক মায়া জাল, এই জালে পা দিয়ে মানুষ সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায়। ঘর সংসার মা বাবা কারোর প্রতি কোনো মায়া থাকে না। টাকার জন্য মাকে খুন, 5 বছর স্ট্রাগলের পর বিয়ে, টাকার জন্য সেই ভালোবাসার মানুষকেও খুন, নিজের বোনকে অপহরণ, ধরা পড়ার ভয়ে তাকে শ্বাসরোধ করে খুন, এমন অহরহ ঘটনা আছে এই জুয়াকে কেন্দ্র করে। এটি একটি ভয়ানক মানসিক ব্যাধি। মাদকের মতোই এটি ভয়ানক নেশার নাম। অন্ধকার জগতের দিকে যে চক্রগুলো তরুণ সমাজকে টানে, সকল চক্রের আইনের মাধ্যমে শাস্তি দেওয়া সম্ভব নয়। তবে যে ভুলের সৃষ্টি আপনার শান্তির ঘর থেকে সৃষ্টি হচ্ছে, সেই দিকে নজর দেওয়া প্রয়োজন। রাতের আধারে আপনার বাচ্চার ফোনে কি করে, একটা দামি নতুন ফোন তার কাছে কিভাবে এলো? আপনার বাচ্চা ভালোবেসে আপনাকে সারপ্রাইজ দিচ্ছে, ড্রেস, রিং, আরো অনেক কিছু। এগুলোর টাকা কোথা থেকে আসছে? খোঁজ নিন, জানার চেষ্টা করুন। আপনার সন্তান ভালো একটা প্রতিষ্ঠানে জব করে, কিন্তু মাস শেষে তার অভাব শেষ হয় না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে 10,000 15,000 ধার নিচ্ছে। একজন মানুষের পার পান্ত বেসিক নিড কেমন, আর তার টাকা ধার নেওয়ার পরিমাণ কত, হিসাব করুন। আপনার সন্তান রঙকে রং আর এইভাবে মায়াজালে আটকে জীবনটা ধ্বংস করছে কিনা খেয়াল রাখুন। যদি এই পথে যেই থাকে তাকে ধরে নিবেন, সে ধ্বংস না হওয়া অবধি থামবে না। এই সব সিনড্রোম দেখা দিলেই অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন। মনে রাখবেন, জুয়া আর 5টা মাদক দ্রব্যের নেশার মতো মরণ ব্যাধি। আইন ব্যবস্থা উন্নত করেও আমরা অনেক ক্রাইমকে গোড়া থেকে উপড়ে ফেলতে পারবো না। আজ একটা অ্যাপস বন্ধ হয়েছে, কাল হাজারটা খুলবে। চোখের আড়ালে চলবে অন্ধকারাচ্ছন্ন জগতের খেলা। তাই নিজের ভালো নিজেকেই বুঝতে হবে। WRONG রং আর RONG রং, দুটো শব্দের প্রোনাউন্সিয়েশন সেম হলেও যখন অতি দ্রুত জীবনকে রঙিন করতে ভুল পথে পা দিবেন, ধ্বংস আপনার জন্য অনিবার্য। আত্মসচেতন হবেন। মনে রাখবেন, আপনারা নিজেই নিজের শক্তি। আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে নীরব যুদ্ধ শুরু করুন। নিজ নিজ জায়গা থেকে যখন কেউ এই অ্যাপস খুলবেন না, কি হবে? ওই সকল অন্ধকার জগতের অশুভ উপাখ্যান ঝুরঝুর করে বালির মতো ঝরে পড়বে। টিভিতে চলছে লাইভ নিউজ, এমনই এক প্রেস ব্রিফিংয়ে পরিচিত মুখ দেখে স্তব্ধ হয়ে দাঁড়ায় রিমা। চোখের কোণে চিকচিক করে ওঠে হৃদয় ভাঙা নোনা জল। সেদিন এই তীক্ষ্ণ মুখোশধারী এসপি তার সামনে তার বিশ্বাস, ভরসা, ভালোবাসার মানুষটির মুখোশ আলগোছে সরিয়ে তাকে দেখিয়ে দিয়েছিল। আজ সেই বিষয়ে আরেকবার শুনতে হলো। বুকটা হু হু করছে। খোলা জানালার অদূরে তাকিয়ে থাকে রিমা। বুকের ভেতর শূন্যতায় ধু ধু করে ওঠে। চোখের উষ্ণ জল গড়িয়ে পড়ে অবলীলায়। তিক্ত ব্যথায় গলাটা ধরে আসে। আনমনের শূন্য তাকিয়ে অদৃশ্য ভালোবাসা নামক অস্তিত্বকে অজান্তেই বলে, জীবনটা সুন্দর হতে পারত। এই যে রোজ ধুধু করা শূন্যতায় কাঁদি, এই যে অপূর্ণতায় বাসি, এই যে দীর্ঘশ্বাসের সাথে প্রতিনিয়ত আহাকার মিলিয়ে যায় বাতাসে। হৃদয়ের তাজা তক্ত চোখ বেয়ে টুপটুপ করে বের হয়। এইসব সুখ হয়ে ধরা দিত যদি তুমি অন্ধকার খেলায় মেতে না উঠতে। একটা চুরির সংসার হতে পারত। ভোরে উঠে তোমার জন্য নাস্তা বানাতাম, সারাদিন তোমার অপেক্ষায় কাটিয়ে দিতাম, রাতে তুমি ঠিক ফিরতে। কিন্তু এমন সব কেবল ধুধু অন্ধকার, শূন্যতা, অপূর্ণতা আর আহাকার। তুমি চাইলে আমার সন্তান তার বাবা পেত, ছোট ছোট হাত দিয়ে তোমাকে স্পর্শ করত, তোমার আঙ্গুল ধরত। তুমি সব কিছু থেকে বঞ্চিত করলে।
তোমার মরণ খেলায় আমার ভালোবাসা, আমার জীবনের সমস্ত শান্তি। আমার সন্তানের পরিচয় ডুবিয়ে দিলে, ভাসিয়ে দিলে শুভ্র, তুমি সব ভাসিয়ে দিলে। শিশির নিজের ফোন থেকে প্রেস ব্রিফিং এর ভিডিও নিজের মায়ের ফোনে পাঠায়, সাথে আরেকটা ছোট ভিডিও। ওই পাশ থেকে কুটুস ফোনটা মার্জিয়া বেগমের সামনে ধরে। প্রেস ব্রিফিং সহ তপন চৌধুরীর শর্ট ভিডিও দেখে চোখ কপালে উঠে যায় মার্জিয়া বেগমের। তড়িৎ গতিতে শিশিরকে কল দেন মার্জিয়া বেগম। কি এইসব? দেখতেই তো পারছো। মানে কি? ভেঙে ভেঙে বোঝাতে হবে? বুঝতে পারো না? ভনিতা করিস না। তোমার ভাই দেশের বাইরে কি কি করে নিজ চোখে দেখো। এই ভাইয়ের জন্য ছোট্ট ওই মেয়েটাকে কি কি শাস্তি তুমি দিয়েছো, কত কষ্ট দিয়েছো ভেবেছো? তোমার ভাই ধোয়া তুলসী পাতা, দেখো কি কি করে বসে আছে। চাইলে যে রাতে বেরিয়ে এসেছিলাম, আর সেদিন তোমাকে বলতে পারতাম। প্রথমত অফিসিয়ালি পারমিশন নেই, দ্বিতীয়ত তুমি কয়েক লাইন বেশি বোঝো, তোমাকে বোঝানোর সাধ্য আমার নেই। তুমি ঠান্ডা মাথায় আমাকে অপমান করছো। আর হতেও পারে আমার ভাইকে ফাঁসানো হয়েছে। আচ্ছা, তুই তো ফাঁসিসনি। ওই মেন, তোমাদেরকে কি বলবো, তোমাকে বোঝানোর সাধ্য আমার নেই মা। তবে যদি কখনো সত্যি বুঝতে পারো তিথির সাথে কি কি করেছো তুমি, নিজেও কুল পাবে না। যে কষ্ট তুমি ওকে বিনা কারণে দিয়েছো, তুমি যখন নিজের ভুল বুঝবে তখন নিজে থেকেই ওকে খুঁজবে। তুই কি আমার অন্যায়ের কারণে ওকে বিয়ে করেছিস? না মা, অনেক আগে থেকেই ওর প্রতি আমি দুর্বল ছিলাম, তবে বলতে পারিনি। নিজেকে স্টেবল করে ওকে বলতে চেয়েছি। আমি করেছিও তাই, ভালোবেসেই বিয়ে করেছি। ওর বাবা মা ভালোবেসেই বিয়ে করেছিল। জীবন ধ্বংস হয়ে গেছে? হয়নি মা, তোমার ভাই আমার ফুপির জীবন ধ্বংস করেছে। কোনো একদিন প্রুফ করেই ছাড়বো। আপাতত তোমার ভাইয়ের জন্য কাঁদো, তাই কিন্তু মুক্তি নেই। অপরাধীর লিস্টে রাফসানের নাম। নিজের ফোনের স্ক্রিনের কোমল চোখে তাকায় ইভা। কোলের মধ্যে টুম্পা বেঘরে ঘুমাচ্ছে। নিজের ফোনে একই নিউজ বারবার দেখছে ইভা। হাতের আঙ্গুলে টেনে টেনে বারবার একই জায়গায় দেখছে। অপরাধীর লিস্টে রাফসান, রাফসান, রাফসান। হৃদযন্ত্রের কম্পন বাড়ছে, চোখ বেয়ে পড়ছে ফোঁটায় ফোঁটায় নোনা জল। টুপ টুপ টুপ। ফোনের স্ক্রিন জুড়ে বিন্দু বিন্দু জল। গলায় তিক্ততা, রুদ্ধ হয়ে আসা কণ্ঠনালী। হৃদয় থেকে একটা কথা হাহাকার হয়ে বেরিয়ে আসে। তোমাকে এক পলক দেখার তৃষ্ণায় হৃদয় আমার তীব্র গরমে খরার মতো ফেটে চৌচির হয়ে গেছে কতবার। তুমি কখনো বৃষ্টি হয়ে নামনি, আমি কখনো তীব্র খরায় পড়েছি, কখনো শৈত্যপ্রবাহে জমে গেছি। তুমি না হলে বৃষ্টি, আর না হলে একটু উষ্ণ কাপড়। আমি শুধু তোমার অভাবে দীর্ঘ একটা সময় নিজেকে শূন্য করে রাখলাম, তৃষ্ণার্ত রয়ে গেলাম। হাহাকার নিয়ে তীব্র শ্বাস ফেলতেই সিনথিয়া ঘরে প্রবেশ করে। আকস্মাতি ফোনটা সরায় ইভা, কোমল হাতে চোখের জল মুছে নেয়। সিনথিয়া সবটা দেখেও চোখটা সরিয়ে নেয়, ধীর গলায় বলে, ড্রয়িং রুমে একজন এসেছেন, হাসপাতালেও এসেছিলেন উনি, তোমাকে ডেকে দিতে বলেছে। টুম্পাকে আমার কোলে দাও। কে, সাজিদ ভাই? হুম। এখন কেন? আমি জানি না আপু, যাও তুমি। সুসজ্জিত ড্রয়িং রুম, লেদার ছোপায় বসে আছে সাজিদ। মাথায় কাপড় টেনে সাজিদের সামনে দাঁড়িয়ে সালাম দেয় ইভা। অতঃপর, টুম্পা কোথায় ইভা? ঘুমাচ্ছে। একটু আনবে ওকে প্লিজ, একটু কোলে নিতে দাও। ঘুমাচ্ছে তো। ইভা, কেন আমার থেকে দূরত্ব বাড়াচ্ছ? ওর সাথে কথা বলতে চাওয়া কি আমার অপরাধ বলো? বাচ্চাটাকে কেন দূরে রাখছো আমার থেকে? কিছু কিছু সময় আসে, তখন পৃথিবীর কিছুই ভালো লাগে না, সব অসহ্য লাগে। আমি ইনডিসিশনে ভুগছি, সো আই নিড টাইম। এর মধ্যে টুম্পাকে কেন টানছো? ওকে আমার থেকে দূরে সরাচ্ছ কেন? আমাকে কেন কষ্ট দিচ্ছ তুমি? কথার মাঝেই ইভার ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে কলিং ভাইয়া। ফোনটা রিসিভ করে ইভা। ভাইয়া বলো, টুম্পা কোথায়? ঘুমায়। উঠলে রেডি করাবে, নিজেও রেডি হবে, দেন কল দিবে আমাকে, আমি নিজে আসব। কোথায় ভাইয়া?
টুম্পাকে মিট করাবো। শেষের কথাটায় আকস্মিক ধুক করে ওঠে তার হৃদয়। রাফসানের সাথে এতগুলো বছর পর দেখা হবে। শ্বাস বন্ধ হয় ন্যানো সেকেন্ড। তারপর হৃদযন্ত্র দুর্বল গতিতে ছুটতে শুরু করে। একবার সাদিজের চোখের দিকে তাকায় ইভা। চরম দোটানায় ভুগতে থাকা ইভার হৃদয়ে বলে ওঠে, কি হবে এরপর? জানালার গ্রিলে দুই হাত ধরে শূন্য আকাশপানে কোমল দৃষ্টি মেলে তাকিয়ে আছে অনিমা। ধৈর্য ধরতে ধরতে কখনো কখনো মন অধৈর্যের শেষ সীমানায় পৌঁছে যায়। চোখে ক্লান্তি লাগে, মন অশান্ত থাকে। বিয়ে এক নতুন স্বপ্নের যাত্রা, অথচ সেই বিয়ে তার জীবনের আধার হয়ে নেমেছে। অন্ধকারাচ্ছন্ন জীবনে তলিয়ে যেতে যেতে আজকাল হাঁসফাঁস করে হৃদয়। প্রশ্নে তাড়িয়ে বেড়ানো মনটাকে উত্তর দিতে না পেরে চোখে শূন্যতা নিয়ে তাকিয়ে থাকে অনিমা। কেন হঠাৎ হারিয়ে গেল রাফি? কেন এখনো কোনো খোঁজ নেই? তার বান্ধবীর সাথে যদি রাফির সম্পর্ক থেকেই থাকে, তাহলে হঠাৎ করে তাকে বিয়ে করার কি প্রয়োজন ছিল? কেন এই অন্ধকারাচ্ছন্ন জীবনের দিকে তাকে টানলো? এই বোঝা বয়ে বেড়াতে তার হৃদয় আজকাল হাঁপিয়ে ওঠে। গলাটা তীব্র যন্ত্রণায় বুঝে থাকে সব সময়। তবু আশায় বাঁচে মন। হয়তো কোনো একদিন রাফির খোঁজ মিলবে। অন্ধকার কেটে কোনো না কোনো দিন আলো মিলবে। শূন্য চোখে তাকিয়ে থাকা অনিমার ঘোর কাটে ফোনের মৃদু শব্দে। গুটি গুটি পায়ে ফোনের দিকে এগিয়ে যায় অনিমা। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ। আহ অনিমা মা, তোমার ফোনে একটা ভিডিও দিয়েছি তোমার আব্বা, একটু দেখো ভিডিওটা। কোনো সিরিয়াস কিছু মা? কত বুঝাইলাম মা, চলে এসো চলে এসো, আসলে না। এখন নিজেই দেখো কি কি করেছে। রাফির কথা বলছো? ও বেঁচে আছে মা? ভিডিওটা দেখো, নিজেই বুঝতে পারবে। তড়িৎ গতিতে ফোনটা কাটে অনিমা। রাফির এক সেকেন্ড খবরের জন্য তৃষ্ণার্তিত আত্মা শুকিয়ে গেছে বারবার। তাহলে সত্যি বেঁচে আছে রাফি? রাফিকে দেখা যাবে? মনের খুশিতে আত্মহারা হয়ে ভিডিওটা অন করে অনিমা। অতঃপর তীব্র ধাক্কায় ছিটকে পড়ে। এত বড় একটা চক্রের সাথে রাফির নাম দেখেই শীতল আবহে জমতে শুরু করে তার হৃদয়। এতগুলো দিনের অপেক্ষা, এরপরে এত বড় একটা খারাপ সংবাদ। মানুষটা এইসবের সাথে জড়িত, তাহলে তাকে কেন জড়ালো সেই নোংরা জীবনে? গুম হয়ে যাওয়া, তার নিরুদ্দেশে সিনথিয়াকে দোষারোপ, এত এত নাটক কেন? সে যে অপেক্ষা করলো, এতগুলো দিন কষ্টে ভাসলো, সব শেষে এই খবর। ফোন হাতে দৌড়ে পাশের রুমে যায় অনিমা। রাফির মাকে ডাকে, আম্মা ও আম্মা। রাফির মা তখন নামাজ থেকে উঠেছে। আকস্মাৎ অনিমার প্রবেশ, তার চোখের নাজেহাল অবস্থা। জিজ্ঞাসা করেন, কি হয়েছে, কোনো সমস্যা? ভিডিও দেখেছেন? কয়েক সেকেন্ড চুপ করে থাকে রাফির মা। অতঃপর অনিমার দিকে তাকিয়ে নরম গলায় বলে, কিসের ভিডিও? আপনার ছেলে কি করেছে দেখেছেন? রাফির মায়ের গলাটা আরো নরম হয়ে আসে। তার চোখ মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে এরা সব কিছুই জানে। জেনে শুনেও তাকে কিছুই বলেনি। সবটা জানেন আম্মা? সব জেনেও আমাকে কিছুই জানালেন না? কি বলতাম, কি বলার ছিল? ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরলে সেই খবর সবার আগে তোমাকে দিতাম মা। তুমি যা করেছো, দুই একদিনের নাম মাত্র সংসারের জন্য স্বামীর অপেক্ষায় কেউ থাকে? কেউ থাকে না মা। তুমি ধৈর্যের পরীক্ষা দিয়েছো। এমন একটা মানুষকে এমন একটা কথা কি করে বলি? আপনার কষ্ট হচ্ছে না? কান্না পাচ্ছে না? এত শক্ত হয়ে কি করে আছেন? কিভাবে চেপে রাখলেন সবকিছু? নীরব কান্নার যন্ত্রণা বেশি। ও কেন এরকম করলো মা? তাহলে আমাকে বিয়ে কেন করলো? আমি কিচ্ছু জানি না। আপনি আমার থেকে কিচ্ছু লুকাচ্ছেন। ঘরে যাও মা, ধৈর্য ধরো। এর চেয়ে বেশি কিছু বলার আমার নেই। ধৈর্যের শেষটা কোথায়? কিছু বুঝে ওঠার আগেই জীবনটা তো অন্ধকারে তলিয়ে গেল। জীবন মানেই যুদ্ধ। কি করে অন্ধকার থেকে নিজেকে আলোর দিকে নিবে, ওইটা তোমার চেষ্টার উপর।
চেষ্টা করো, বাকিটা উপরওয়ালার উপর ছেড়ে দাও। ক্লান্তিতে ডুবতে থাকা শুভা বিছানা পাচ্ছে ফ্লোরে। ঘর থেকে সব ফার্নিচার নিয়ে যাওয়াই ফ্লোরের বিছানা পেতে ঘুমাতে হচ্ছে। স্যালারি হওয়ায় অনেকটাই দেরি হয়ে যায়। এর মধ্যে না চাইতেও অ্যাকাউন্টে আরো কিছু টাকা এসেছে, আর শোভা জানে এটা ইরফাদি পাঠিয়েছে। এর মধ্যে দুই একবার কথা হয়েছে। সে টাকাতে কোনো রকমে চলছে সব। দেওয়াল ঘেঁষে বালিশ রেখে তাতে শরীর এলিয়ে বসে আছে শোভা। এই সময়ে ধীর পায়ে প্রবেশ করে তার মা। দরজায় দাঁড়িয়ে তিনি কাচুমাচু করেন। শোভা চাপা স্বরে বলে, কিছু বলবে? শোভার মা ধীর পায়ে শোভার পাশে এসে বসেন। তারপর কাতর স্বরে বলেন, এই অসুস্থ মানুষটা ফ্লোরে বিছানা পেতে রাখতে হচ্ছে, আবার বাড়িতে খাবারটাও নষ্ট করা হচ্ছে বারবার। মা, স্যালারিটা হোক, চেষ্টা করব আমি। আমার দিকটা তো বুঝবে। না মানে, তুমি কি অন্য কিছু বলতে চাইছো? তুমি কি কোনোভাবে ওই লোকটার সাথে, মানে, কি বলছিলাম আর কি, শেষ বয়সে কাউকে না কাউকে পাশে রাখা প্রয়োজন। এভাবে একা একা আর কতদিন? আমার একা থাকা নিয়ে তোমাদের যায় আসে না। লোকটাকে বিয়ে করলে তোমরা তোমাদের ফার্নিচারগুলো ফেরত পাবে, সেই ধান্দায় আছো? শোভা, তিতা হলেও এটাই সত্যি। যখন কম বয়সী ছিলাম জোর করে বিয়ে দিতে পারোনি না, তখন তো দাওনি। কারণ তোমার ছেলের পড়াশোনা, বাবার ঔষধের খরচ কে মেটাতো? এখন যেই না স্যালারি হতে দেরি দিয়ে হয়েছে, তোমার ছেলের দেনা মেটাতে ঘরের সব গেছে, তখনই শুরু হয়ে গেছে বিয়ের চিন্তা। তাকে বিয়ে করালে তো আমার হাঁপ ছেড়ে বেঁচে যাও। শুধু শুধু দোষ দিচ্ছিস শোভা, তুই নিজেও তো বিয়ে করতে চাসনি, জোর করিনি আমরা। শোনো মা, আমার মাথার উপর অনেক প্রেশার, সারাদিন এত কথা আমার উপর চাপাতে এসো না। আর একটা কথা ভালোভাবে মন দিয়ে শোনো, আমার কখনোই বাচ্চা হবে না, বিষয়টা ক্লিয়ার? বাচ্চা হবে না বলেই ভালোবেসেও তাকে আমি পেতে চাইনি। সেই জায়গায় অন্য কাউকে না আমি ভালোবাসতে পারবো, আর না তাকে বাবা হওয়া থেকে বঞ্চিত করতে পারবো। যাও এখন। শুভা, তুমি কি যাবে নাকি আমি রুম থেকে চলে যাব? শুভার চোখের সরু শিরাগুলোতে তখন রক্ত উঠে গেছে। শুভার মা আর কথা বলার সাহস পায় না। মা মেয়ে বসে থাকা অবস্থায় অসুস্থ সুমন চিৎকার করে ওঠে, আপা, আব্বু কেমন করছে যেন। শুভার হৃৎপিণ্ডটা লাফিয়ে ওঠে চড়াত করে। বিছানা থেকে তড়িৎ গতিতে লাফিয়ে ওঠে শুভা। এক ছুটে চলে যায় তার বাবার ঘরে। বাবা শুয়ে আছে ফ্লোরের পাতা বিছানায়। সুমন বসে ছটফট করছে ঠিক মাথার কাছটায় বসে। সুভা ছুটে আসে, উঠে দাঁড়ায় সুমন। তার বাবার শ্বাসরোধ হয়ে আসছে, হাঁপাচ্ছেন তিনি। কপাল চুইয়ে ঘাম ছুটেছে তার। শুভা তার বাবার বুকের ওপর হাত রেখে বলে, কোথায় কষ্ট হচ্ছে আবু? বুকে? তার বাবার অবস্থা ক্রমেই আগের অবস্থাকে ছড়িয়ে যায়। অবস্থা বেগতিক দেখে শুভা শুভনের দিকে তাকিয়ে বলে, বাবাকে হসপিটালে নিতে হবে। হসপিটাল থেকে মৃত্যুর কাছ থেকে ফিরে আসা দুর্বল শরীরের ছেলেটা হাত এখন অনবরত থরথর করে কাঁপছে। অসহায়ের মতো ছেলেটা বলে, আমার কাছে একটা পয়সাও নেই আপা। এমন অসহায়ের মতো মুখটা দেখে সুভার ভেতরে এক তীব্র যন্ত্রণার ঢেউ উঠে যায়। কতটা অসহায় পরিস্থিতি! বাবা অসুস্থ, মৃত্যুর শয্যায়, অথচ কি করুণ পরিণতি তাদের। শুভা নিজেকে সামলে নেয়, শুধু ধীর গলায় বলে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো, বাকিটা দেখছি আমি। তুমি কোথায় টাকা পাবে আপা? সে চিন্তা আগে করলে পারতি, এখন এসব চিন্তা করে কোনো লাভ আছে? বিকালের রক্তিম সূর্যটা ধীরে ধীরে ডুবতে শুরু করেছে। সেই সময়ে বাড়ি ফেরে ইরফাদ। ছোট টুম্পাকে সুন্দর পরিপাটি করে গুছিয়ে ইভা চুপচাপ বসে আছে পাশে। বুকের মধ্যে দোটানা একটা ভয়ঙ্কর চাপে। সে এলোমেলো ভাবে হয়ে যাচ্ছে। এতগুলো বছর পর ওই মানুষটার মুখোমুখি হতে পারবে কি সে? ঝুরঝুরে বালির মতো সে ঝরে পড়বে। নিজেকে সামলাতে পারবে তো? দূরে রেখে নিজেকে যেভাবে শক্ত করে রেখেছিল, তাকে একবার দেখায় সেই রাগ, অভিমান, জেদ সবকিছু মাখনের মতো গলে যাবে না তো? নিজেকে খুব দুর্বল লাগছে।
এইসব ভাবনার মধ্যেই ইরফাদ প্রবেশ করে। রেডি? ইভা দরজার দিকে তাকায়। ইরফাদের দিকে দেখেই ইভা আরো দুর্বল হয়ে যায়। আর অল্প কিছুক্ষণ এরপরে রাফসানের মুখোমুখি। এত শক্তি কি তার আছে? সত্যিই আছে? ইভা ধীর গলায় উত্তর দেয়, ভাইয়া, খুবই দুর্বল লাগছে। দেখা করবে শুধু টুম্পা, তুই না। টুম্পা যাচ্ছে তাই তুই যাচ্ছিস। ও যদি টুম্পার কোনো ক্ষতি করে? আমি নেই। আর তোর কি মনে হয় আমি বাচ্চা? ও অপরাধী। ওর 16 আনার জায়গায় 18 আনার শাস্তির পক্ষে। তবে একজন বাবার জায়গা। ওর চোখে যে তৃষ্ণা, ওর চোখে যে আফসোস, যন্ত্রণা, এটা আমি দেখেছি। একজন মানুষ হিসাবে বাবার কাছে থেকে মেয়েকে আলাদা করা তো সম্ভব না। টুম্পা যখন জানতে চাইবে সবার বাবার মতো ওর বাবা প্রতিদিন আসে না কেন, যখন ও বড় হবে তখন জানবে ওর বাবা একজন অপরাধী। বাবারা সন্তানের কাছে কখনো অপরাধী হয় না। প্রত্যেক সন্তানের কাছে বাবা কেবল বাবাই হয়। বাবা সন্তানের কাছে কেবল বেস্ট পার্সন হয়। সো ডোন্ট প্যানিক। যাবো তাহলে? তোর ইচ্ছে, তুই না গেলেও আমি টুম্পাকে নিয়ে যাব। তবে তোকে যেতে বলছি, রাফসান ওর কাছে অপরিচিত। নর্মালি বাবা তার মেয়েকে পেলে কোলে চাইবে, আদর করবে। অপরিচিত পার্সনের কাছে যেতে না চাইতেই পারে। ওই সময় তোকে প্রয়োজন। যাবি? চলো। ঠিক ওই সময়ে ইরফাদের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে লেখা, কলিং শোভা। ইরফাদ, বাবা অসুস্থ হয়ে গেছে, অনেক খারাপ অবস্থা, একটু আসবা? শিওর। কোন হসপিটালে? টেক্সট করে দিচ্ছি, আসো প্লিজ। টাকা আছে কাছে? চলবে কিছুক্ষণ। ডোন্ট প্যানিক, আসছি আমি। ফোনটা রেখে ইরফাদ টুম্পাকে কোলে নেয়। কপালের কোণে ছোট হামি দিয়ে বলে, সরি মা, কষ্ট দিলাম খুব। কাল ঠিক নিয়ে যাব মা, সরি। কেন সরি বলছো মামাই? এই যে তোমাকে সাজুকুজু করে বসিয়ে রাখলাম, কিন্তু বাইরে নিয়ে যেতে পারলাম না, তাই জন্য সরি। বাবা, তিক্ত আমি লাগ করি মামাই? ওরে বুড়িটা, ওই জন্যই তো লাভ ইউ। আই লাভ ইউ টু ডুডু মামাই। নিজের রুমে প্রবেশ করে ইরফাদ। অল্প সময়ে একটা শাওয়ার নেয়, ক্যাজুয়াল ড্রেস পরে বের হয়। সিনথিয়া কফি নিয়ে আসে। ইরফাদের হাতে সময় কম। ওয়ালেটটা পকেটে ঢুকিয়ে বিছানায় বসে কফির মগে হালকা করে চুমুক দেয়। এরপর তড়ি ঘড়ি করে বলে, কষ্ট করে করেছো তাই এতটুকুই খেয়েছি, বাকিটা তুমি শেষ করো, আমার হাতে সময় নেই। কোথাও যাবেন? শোভাকে চেনো না? ওর বাবা অসুস্থ, যেতে হবে। কখন ফিরবেন? চেষ্টা করবো তাড়াতাড়ি ফিরতে। মুখটা ভার করে দাঁড়িয়ে থাকে সিনথিয়া। মাত্রই ফিরলো, এখনই আবার চলে যাবে? চোখে টলমলো পানি দেখেই ইরফাদ বলে, আসবো বলছি না। সাবধানে যাবেন। আর কিছু না। আর কি? অ্যাটলিস্ট লাভ ইউ তো বলতে পারো। বউ কি করে লাভ ইউ করে এটা শোনা হলো না? চোখ নামিয়ে নেয় সিনথিয়া। ইরফাদ সিনথিয়ার মাঝামাঝি দূরত্ব কমায়। ওষ্ঠধর সিনথিয়ার কানে নামিয়ে ফিসফিসিয়ে বলে, একটু আই লাভ ইউ বলবে প্লিজ? সিনথিয়ার চোখ বন্ধ করে শক্ত হয়ে দাঁড়ায়। শক্ত শরীরেও এক কোমল অনুভূতি দোল দিয়ে যায়। এক পা করে পিছিয়ে যেতেই ইরফাদ দুজনের মধ্যকার দূরত্ব শূন্যতায় আনে। ঘন হিম শীতল গলায় ফিসফিসিয়ে বলে, আই লাভ ইউ। এই মিষ্টি বাক্যটুকু ছেড়ে তড়িৎ গতিতে হারিয়ে যায় মানুষটা। তবে সেই মিষ্টি আবহ সিনথিয়াকে আষ্টে পৃষ্ঠে ধরে। 4 তলার 422 নাম্বার রুমের ওয়ার্ডে বেডের পাশে মাথা ঠেকিয়ে বসে আছে শোভা। একই সারিতে আরো 5টা বেড, সামনের সারিতে 6টা। কোনো একটা সিটও শূন্য নেই। কক্ষে রোগীর সাথে একজন করে শুভাকাঙ্ক্ষী থাকলেও কক্ষ জুড়ে কথার ক্যাচ ক্যাচ, পা আর মেঝের ঘর্ষণের মৃদু শব্দ। রোগীর আহাজারির সাথে ঔষধপত্রের সাথে বায়োডিনের তীব্র গন্ধে আজ মাথা ফেটে যেতে চাইছে শোভার। বেডের ওপরে 4 কোণা রডের সাথে কুচি কুচি ঘোচানো পর্দা ছড়িয়ে প্রাথমিকভাবে কাজ করছে ডক্টর। শরীরের চেয়ে মনের দুর্বলতায় আজ চেয়ারে শরীর ছেড়ে দিয়েছে শোভা। এই মুহূর্তে রোগীর সাথে একজন শুভাকাঙ্ক্ষী থাকার নিয়ম।
তাই সুমন আর তার মা ওয়ার্ডের দরজার বাইরে পায়চারি করছেন। লম্বা করিডোর, মাঝখানে 2 পাল্লার ভারী কাচের দরজা। দরজা ঠেলে পায়ে পায়ে এগিয়ে আসা ছেলেটা তাদের পরিচিত। শক্তপোক্ত, তাজা পেটানো শরীর, ঢিলেঢালা নীল রঙের ক্যাজুয়াল টি শার্ট, গ্যাবার্ডিং প্যান্ট, চুলগুলো হালকা ভেজা, মুখ জুড়ে স্নিগ্ধতার ছোঁয়া। দূর থেকে এক পলক তাকিয়ে শুভার মা ক্ষণকালের জন্য কল্পনায় ভাসেন। তার গম্ভীর মনোভার করে ওঠে থাকা মেয়েটা কতই না খুশি হতো যদি এই মানুষটা তাকে ভালোবাসতো। এই আপাদমস্তক সুদর্শন ভদ্র ভালো মনের মানুষটার পাশে সরল শুভাকে খুব বেশি মানাতো। যদি ছেলেটা মানতো, আজ শুভা আর 5টা মেয়ের মতো স্বাভাবিক জীবন পেত। কতই না হাসতো মেয়েটা, হাসলে শুভাকে কতই না সুন্দর লাগতো। কতদিন মন প্রাণ খুলে কথা বলে না মেয়েটা, হাসেও না। কল্পনার ইন্দ্রজালে আটকে পড়া শুভার মা মেয়ের হাসি মুখ খুঁজে বেড়ায়। তবে সবটা ধুধু অন্ধকার করে শূন্যতায় ডোবাবো। আসসালামু আলাইকুম। দিবা স্বপ্নের ইন্দ্রজাল ছিঁড়ে যায় শুভার মায়ের। অপ্রস্তুতভাবে তাকায়, মিনি সেকেন্ডের জন্য ভুলে যায় কি উত্তর দিবেন। সেকেন্ড খানিক পরে সালামের উত্তর দেন তিনি। ভালো মন্দ কথা চলে সর্বোচ্চ 1 মিনিট। এরপরেই রুগীর কক্ষে প্রবেশ করে ইরফাদ। তার মুখটা খুব বেশি পরিচিত না হলেও টিভির পর্দায় অনেকেই দেখেছেন তাকে। তাই তার উপস্থিতিতে কক্ষ জুড়ে নামে প্রগাঢ় নীরবতা, যেন বাকিরা শ্বাসটাও খুব ধীরে টানছে। লম্বা পায়ের দাপটে কয়েক পায়েই পৌঁছে যায় শুভার পাশেই। দুর্বল শুভার রক্ত চক্ষু দুটো এক পলক ওপর পানে তোলে, এরপরে চোখ ফিরিয়ে নেয়। নিস্তব্ধ নীরব চোখ দুটো নীরবে বলে যায়, আপাদমস্তক শুভা বড় ক্লান্ত, তবে মুখ ফুটে বের হয় না আধখানা শব্দ। দাঁড়িয়ে থাকা ইস্পাত কঠিন শরীরটা দিয়ে ঢেকে রাখা হৃদয়ের মানুষ চোখ দুটো পড়ে নেয় খুব সহজে। তাই আর কথা বাড়ায় না, শুধু একটা আশ্বাসের সুর ভেসে আসে, সব ঠিক হয়ে যাবে। এতটুকু আশ্বাস, এতটুকু কথা বলার জন্যই তার পাশে কেউ নেই। চারপাশটা শুধু হাহাকার আর শূন্যতায় নিমজ্জিত। চাপা শ্বাস ফেলে শোভা। চারপাশে কুচি কুচি পর্দাগুলো একটানে সরিয়ে দেয় ডক্টরের সহকর্মী। মুখোমুখি দাঁড়িয়ে ডক্টর ও সিনহা। পরিচিত মুখটা দেখেই মৃদু করে ওষ্ঠজোড়া ছাড়ান ডক্টর। আকস্মাৎ ফুটে ওঠে তার স্বরে বিস্ময়। আপনি এখানে? ঠোঁটজোড়া সামান্য প্রস্তুত করে ইরফাদ। আমার ফ্রেন্ডের বাবা। কি অবস্থা? বাইরে কথা বলি প্লিজ। শিওর। ডক্টরের পাশাপাশি কক্ষের বাইরে যায় ইরফাদ শুভা। কক্ষের বাইরে গিয়ে অনেকটাই আনুষ্ঠানিকতা দেখান ডক্টর। স্যার প্লিজ ক্যাবিনে চলুন। ইরফাদ ঠায় দাঁড়িয়ে বলে, থ্যাঙ্কস, এখানেই ঠিক আছি, নো প্রবলেম। পেশেন্ট নিয়ে আসার পরেই বলা হয়েছে ওনার অবস্থা ভালো না, আইসিইউতে রাখা প্রয়োজন। কিন্তু সামনে দাঁড়ানো শুভা চোখ নামিয়ে নেয়, অপ্রস্তুত আর জড়সড় হতে থাকে। আড়ষ্ট চোখে এক পলক তাকায় ইরফাদ, এরপরে আবারও ডক্টরের দিকে নজর দেয়। আপনি ওনার সাথে কথা বলুন, কিছু ফর্মালিটি আছে, ওইগুলো ফিল আপ না হলে। আমার তো হাতে কিছু নেই স্যার। মাথা নাড়ায় ইরফাদ, হাতের ইশারায় সম্মান দিয়ে ডক্টর এর যাওয়ার পথ দেখায় ইরফাদ, যার অর্থ ওকে, আমি কথা বলি, আপনি এখন আসতে পারেন। মৃদু হেসে ঠোঁট জোড়া প্রশস্ত করে ডক্টর, অতঃপর চলে যান নিজের কাজে। এরপরেই পিছু ফেরে ইরফাদ। খানিকটা দূরে দাঁড়িয়ে সুমন আর তার মা। জড়তায় জড়বস্তুর মতো তারা দাঁড়িয়ে আছে। জড়বস্তুর মতো দাঁড়িয়ে আছে শুভা। কি বলল ডক্টর? জড়বস্তুর মতো জড়সড় হয়ে নীরব নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে শুভা। চোখ দুটো ছলছল হয়ে ওঠে, চোখের শিরাগুলোতে রক্ত পৌঁছে যায়। তার কাছে এই প্রশ্নের উত্তর নেই, উত্তর দেওয়ার শক্তিও নেই, আছে শুধু চোখের জল। সেই চোখের ভাষার পরতে পরতে যন্ত্রণা। উত্তরের অপেক্ষায় থাকা ইরফাদ কয়েক সেকেন্ড অপেক্ষা করে। আইসিইউতে নিতে হবে। তুমি না কেন করছো? কথা শেষ হয় না, রক্তচক্ষু ফেটে যন্ত্রণা, কষ্ট আর হাহাকার। উষ্ণ জল আকারে টুপ করে মেঝেতে পড়ে। তীব্র তিক্ততায় বুজে আসা গলা চিরে বেরিয়ে আসে দুটো শব্দ,
টাকা নেই। এই দুটো শব্দ কতটুকু যন্ত্রণার ভার বহন করে, কতটা কষ্ট প্রকাশ করে, দাউ দাউ করে জ্বালা অগ্নি শিকার। জন্মদাতা পিতা শ্বাস টানতে পারছে না, চোখের সামনে ধীরে ধীরে নিভে যাচ্ছে বাবা নামক প্রদীপ শিখা। টাকা নেই, এই কথাটুকু কতটুকু হৃদয়ের ভার প্রকাশ করতে পারে। তবে ভাব বহন করতে পারুক আর না পারুক, ইরফাদ উপলব্ধি করতে জানে এই কথার অর্থ, ব্যথা, যন্ত্রণা, হাহাকার। দূরে দাঁড়ানো সুমনের চোখ দুটো বোনের মুখপানে নিবদ্ধ। দুর্বার ধুকফুক করতে চলতে থাকা হৃদয় যন্ত্রটা হঠাৎ করে থমকে যায়। সেকেন্ড সময় পরে তীব্র ধাক্কায় তার বুক ভেঙে বেরিয়ে আসতে চায় অনুভূতিরা। রোদে পুড়ে যে বাবা তার ছায়াতলে সন্তানকে রাখেন, বাবা নামক সেই বটবৃক্ষ আজ নুয়ে পড়েছে রৌদ্রের তোড়ে। সন্তানের হিসেব সে না হতে পারল বাবার মাথার ছাতা, আর না হতে পারল তীব্র খরায় ফাটা চৌচির বাবার বুকে বৃষ্টি হয়ে ঝরতে। বাবা নামক অস্তিত্ব সময়ের সাথে হাতের ভাঁজ থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছে, হৃদয় ছিঁড়ে যাচ্ছে। তবে হাত বাড়িয়ে আটকে রাখা যাচ্ছে না সেই হাত। মৃত্যুশয্যায় পড়ে থাকা বাবা নামক অস্তিত্ব, যার চিকিৎসার খরচ মেটাতে ব্যর্থ তার একমাত্র সন্তান, টাকার অভাবে চোখের সামনে ধুকে ধুকে পুড়ে মরছে বাবা, 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 বাবা। এভাবে নিঃশেষ হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। তাকে নিজের হালাল অর্জিত পয়সার বিনিময়ে এক গ্লাস পানিও কখনো খাওয়ানো হয়নি, একটা মেডিসিনও সে কিনতে পারেনি, কোনো একটা সুন্দর মুহূর্ত দেওয়া হয়নি। তাহলে এত অসম্পূর্ণতা, অপূর্ণতা নিয়ে কেন ফেলে যাবে? এই অপূর্ণতা, এই অসম্পূর্ণতা, শোক কখনো কাটবে না, কখনো না। তাহলে কেন, কেন, কেন বাবা? বিড়বিড় করে বলা শব্দগুলো শরীরের সমস্ত শক্তি কেড়ে নেয়। হাঁটু ভেঙে বসে সুমন। আকস্মাৎ ধপাস শব্দ হওয়ায় ফিরে তাকায় শোভা। চোখ ফেরায় ইরফাদ। মৃদু চিৎকার করে ওঠে শোভার মা। ওই, তোর কি হলো সুমন? শোভা দৌড়ে আসে, সুমনের মুখের পাশে হাত রেখে মৃদু ঝাঁকুনি দেয়। শরীর খারাপ লাগছে? ঘামছিস কেন? ওঠ, চেয়ারে বস। পাথুরে শরীরে জেকে বসেছে রাজ্যের ভার, গলা ছিঁড়ে বেরিয়ে আসছে শোক আর যন্ত্রণা। আব্বু? কি? আব্বু আছে তো? ঠিক হয়ে যাবে তো সব? আব্বু? এটা হাসপাতাল সুমন, এরকম করলে হবে? আমি কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু করতে পারছি না আপু। চোখের সামনে সব শেষ হয়ে যাচ্ছে, সব হারিয়ে যাচ্ছে। আব্বুর যদি কিছু হয়ে যায়, এই যন্ত্রণা কিভাবে বয়ে বেড়াবো সারা জীবন? কিচ্ছু হবে না ইনশাল্লাহ, এসব ভাবিস না। টাকার জন্য আমার বাবাকে চিকিৎসা দিতে পারিনি, আল্লাহ, আমার জান বের হয়ে যাচ্ছে। এ কেমন পরিস্থিতিতে ফেলেছো? টাকার জন্য চিকিৎসা হচ্ছে না কেন? কেন? আমার জান বের করে নাও তুমি, তবু এই সত্যির মুখোমুখি আমি হতে চাই না। থামো সুমন, সবাই তাকিয়ে আছে, এটা হসপিটাল। পাথরে ভারী শরীরটা শোভার উপরে ছেড়ে দেয় সুমন, দুই হাতে আঁকড়ে ধরে বড় বোন নামক অস্তিত্বকে। আপা, টাকার অভাবে যদি আজ আব্বুর কিছু হয় আপা, আমি এই ভার বয়ে বেড়াতে পারবো না। এত কঠিন শাস্তি আল্লাহ আমাকে যেন না দেয়। চোখ ফেটে উপচে পড়া জলে ভিজে যায় শোভার মুখ। ফুপিয়ে ওঠা গলা ছেড়ে ঠেলে বের হয় তবুও আশ্বাস, কিচ্ছু হবে না, কাঁদিস না। আপা, আমি পৃথিবীর একমাত্র অযোগ্য অমানুষ, নরপিশাচ, যে রকম সন্তান থাকলে বাবার উপরওয়ালাকে বলেন এমন সন্তান না দিতা, নিঃসন্তান থাকতাম। আমি ঠিক ওই রকম কুলাঙ্গার। চুপ কর ভাই, চুপ কর। কি এভাবে পায় আপা? আমাকে এমন শাস্তি দিচ্ছে, আজীবন ভুগবো আপা। আমি একটা পয়সা ইনকাম করে বাবাকে খাওয়াইনি। তুই তো ছোট, তাই না? স্টাডি কমপ্লিট হয়নি, পড়াশোনা কর, একদিন সব হবে। সেদিন যদি আব্বা না থাকে আপা, ওইটাই হবে আমার জীবনের বড় শাস্তি। কি হবে ওই ইনকাম দিয়ে? ওটা তো আমাকে পোড়াবে আরও বেশি। একদিন টাকা হবে, ফলের দোকান কিনে নিয়ে আসতে পারবো, সেদিন তো খাওয়ার জন্য আমার আব্বা থাকবে না আপা। বড় মাছ কিনলে মনে পড়বে, আব্বাকে মাছ কিনে কখনো খাওয়াতে পারিনি। এমন জীবন কেন পেলাম?
এত আফসোস নিয়ে কি করে বাঁচব? আশেপাশের লোকজন জড়ো হয়ে গেছে। নিকটবর্তী নার্স কয়েকবার বলে গেছেন জোরে কথা না বলতে। ইরফাদ দাঁড়িয়ে আছে সামনেই। মৃদু গলা খাকারি দেয় ইরফাদ। ওকে সিটে বসাতো। আমি একটু আসছি। সুমনকে ধরে চেয়ারে বসায় শুভা। চোখের তলায় জমেছে কালি, সেই চোখ বেয়ে পড়ছে জল টুপ টুপ টুপ। শুভা ভাইরের চোখের পানি মুছে আদুরে গলায় বলে, এত ইমোশনাল হয়ে যাচ্ছিস কেন? সব ঠিক হয়ে যাবে। আব্বু তো অসুস্থ থাকেই সবসময়। আর যদি ঠিক না হয় আপা, তাইলে এই যন্ত্রণা আমি বয়ে বেড়াতে পারবো না সারা জীবন আপা। পারবো না আমি। এভাবে বলতে হয় না। প্রে কর বাবা যেন সুস্থ হয়ে যায়। আব্বা টাকার জন্য ট্রিটমেন্ট পাচ্ছে না। আমি কেমন সন্তান? আচ্ছা এটা তো হসপিটাল তাই না? ডক্টরকে বল আমার কি নিটা বিক্রি করব। তার বিনিময়ে আমার আব্বার ট্রিটমেন্ট হোক। সুমন, পাগল হয়ে গেছিস? কিছুক্ষণ নীরব থাকে সুমন। অতঃপর শূন্য তাকিয়ে ভাবলেশহীন উন্মাদের মতো বলে, বাবা টাকার জন্যে বিনা চিকিৎসায় মরে যাচ্ছে। চলে যাচ্ছে। আর ফিরবে না। আমার আব্বা এই কয়টা টাকার জন্য চিকিৎসা পেল না। পেল না। করিডোর পেরিয়ে ফাঁকা জায়গায় দাঁড়ায় ইরফাদ। ফোনের স্ক্রিনে সিনথিয়ার নম্বরে ডায়াল করে ইরফাদ। রিং চলছে। অতঃপর, আসসালামু আলাইকুম। সালামের উত্তর দেয় ইরফাদ। খানিকটা থেমে মৃদু শ্বাস নেয় ইরফাদ। তারপর ধীর গলায় বলে, কি করছো? ওপাশে থাকা সিনথিয়া বিছানায় নিজের হাঁটু জড়িয়ে ছোট্ট করে শ্বাস ছাড়ে। তারপর ধীর ফিসফিসে গলায় বলে, অপেক্ষা। এদিকে ইস্পাতকঠিন মানুষটার ঠোঁটের ভাঁজে মৃদু হাসি খেলে যায়। সেকেন্ড সময় চোখ বন্ধ করে অনুভব করে। তারপর কথায় কথায় ভাসিয়ে দেয়, যতটা দূরত্ব কমালে দূরত্ব শূন্যতে আসবে ততটা দূরত্ব কমাতে চাই। আসব। এপাশের কোমলমতি নারী কণ্ঠ চাপা পড়ে। হয়তো মিটমিটিয়ে হাসছে নয়তো লজ্জায় নুয়ে পড়েছে। পিনপতন নৈশব্দে তলিয়ে যায় ওয়্যারলেস ডিভাইসে চলা দুটো স্বর। তবে দুটো হৃদয়ের ধিকি ধিকি জ্বলা হৃদয়ের স্পন্দন ঠিকই সমান তালে চলে। বলো। কি বলবো? আবার বলবো? যতটা দূরত্ব কমালে। থাক না প্লিজ। কেন সুরসুরি লাগে? ধুরর। রেখে দিব কিন্তু। আরে শোন মেয়ে কথা তো শোনো। বলুন। শুভার বাবা খুব বেশি অসুস্থ। কিছুদিন আগে যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি দিতে। তবে এখন আমার হাত সত্যিই শূন্য। ব্যাংকে অল্প কিছু টাকা আছে। আমি কি ওটা দিতে পারি? আপনার টাকা? আমার কাছে পারমিশন নিচ্ছেন কেন? সিনথি, আমার আর্নিং এর কোনো অংশই ফুললি খরচ হয়নি। বাবার জব চলে যাওয়ার পর বাবা বিজনেস করেছেন, ওইটাতেই সকল খরচ চলে। আমি টুকটাক ইভা, টুম্পার শখ পূরণের চেষ্টা করেছি। এত বছরে যা পেয়েছি ওখান থেকে ছোট্ট একটা বাসা করেছি তোমার জন্য। আর অল্প কিছু ব্যাংকে। বিয়ে তো হয়েই গেছে। তবে ছোট করে একটু আনন্দ অনুষ্ঠানের জন্য এইটুকু অ্যামাউন্ট রেখেছিলাম। তোমাকে নিয়ে কোথাও যাওয়া হয়নি। তোমার শখগুলো তো অপূর্ণ রয়ে যাবে সিনথি। আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া পূরণ হয়ে গেছে সাহেব। আমি খুশি। অনেক।
আনন্দ, উৎসব, ঘুরতে যাওয়া একটু না হয় পরেই হলো, না হলে নাই হলো। তবুও যদি কারো পরিবার ভালো থাকে, একত্রে থাকে, দিয়ে দিব। হুমম। মন খারাপ হবে না তোমার? একটুও না। আপনি খুশি হলেই আমি খুশি। রাখছি তাহলে। কখন আসবেন? উত্তরটা আগে দাও। কোন উত্তর? ওই যে, যতটুকু দূরত্ব কমালে আপনি খুশি। আসবো তাহলে। রাখছি প্লিজ। একবার আই লাভ ইউ বলো না। বাসায় আসুন বলবো। এরপরে ইস্পাতকঠিন মানুষটার গলাটা হিম শীতল স্বরে মিশেছে কিঞ্চিত ফিসফিস শব্দ। সি ইউ ভেরি শুন শোনা। ফোন কাটার আগ মুহূর্তে ছোট্ট করে একটা শব্দ করে ইরফাদ। আনমনে ভাবে সিনথিয়া ধূসর এই পৃথিবীতে সমস্ত মিষ্টি কি সে শব্দেই ছিল। তাকে ভাসিয়ে নেওয়ার জন্য ওইটুকুই কি যথেষ্ট নয়? হতাশায় ডুবতে থাকা মাথার উপর ছায়াহীন অসহায় মেয়েটার মুখটা শীর্ণ। তবুও শুভা ভঙ্গুর হৃদয় নিয়ে ছোট ভাইটাকে সামলাতে ব্যস্ত। নিজের চোখ থেকে যন্ত্রণার খসে পড়া জল কেবল স্বচ্ছ পানি মাত্র। না আছে তার মূল্য, না আছে ফিরে তাকানোর সময়। জীবন এক রহস্যজাল, যার পড়তে পড়তে দুঃখ। ফোন কল শেষে আবার পূর্বের জায়গায় ফেরে ইরফাদ। শুভাকে ডেকে নেয় একটু দূরে। সব সিচুয়েশনে হাত গুটিয়ে বসে থাকলে হয় না শুভা। চেষ্টা করতে হয়। শীর্ণ মুখের মেয়েটা ফুটবল চোখেই তাকিয়ে থাকে। তার গলা ফেটে বের হয়। কোনো সন্তান উপায় থাকতে বাবার চিকিৎসা বন্ধ রাখে? ইরফাদ জানে এই নিদারুণ, নির্মম সত্য। তবুও পাষাণের মতো বলে। তবুও। ছোট্ট শব্দ তার তীব্র জ্বালা ধরায় শুভার হৃদয়ে। তিততায় বুঝে আসা গলাটা শুধু টুপটুপ করে পানি ঝরায় চোখে। তুমি কি এখন আমাকে হারাম পথে যেতে বলছ? স রি র বেচব আমি? তড়িৎ গতিতে শক্ত হয় ইরফাদের দাঁতের পাটটি, চোখ হয় রক্তলাল। রাগগুলো ভেসে বেড়ায় শিরায় শিরায়। দাঁতের উপর দাঁত পিষে তীক্ষ্ণ গলায় বলে। আর ইউ ক্রেজি? আই ডিডেন্ট শেড হোয়াট ইউ সে। আই শেড জাস্ট ট্রাই। হোয়াট এভার, টাকা ট্রান্সফার হয়ে যাবে অ্যাকাউন্টে। ট্রিটমেন্ট করিয়ে নিস। তীক্ষ্ণ ঝাঝালো স্বরে শুভা থমকে যায়। নিজের বলা কথাটা ভেবে নিজেই হতাশ হয়। ততক্ষণে ইরফাদ পিছু ফেরে। ধেয়ে আসা ঝড়ের পূর্বাভাসে শুভা তড়িৎ গতিতে সামনে দাঁড়ায়। আমি ওইভাবে বলিনি। আমার কোনো টাকা লাগবে না। অনেক দিয়েছ আর না। জীবন আমাকে যেদিকে ন্যায় নিবে। বন্ধুত্বের জায়গা থেকে তুমি যা করেছ আমি কৃতজ্ঞ, তবে আর না। স্বর। শুভা নিজের কপাল, চোখে ডলতে ডলতে বলে। আমার মাথা ঠিক নেই। এত প্রেশার আর নিতে পারি না তাই ভুলভাল বলছি। ভুল হয়ে গেছে। কিন্তু তুমি আর টাকা দিবে না। যা হয়ে যাক। বেশি বুঝিস। আর কত ঋণ হব ইরফাদ? আমি টাকা ব্যাক দিতে না পারলে আমার খুব অস্বস্তি হয়। প্যান্টের পকেটে হাত গুজে লম্বা শ্বাস টানে ইরফাদ। আমার জীবনের 3টা বছর আমি ভুলে যাইনি। ওই সময়ে শূন্য থেকে শুরু করা এই ছেলেটার পাশে কোনো বন্ধু ছিল না। বাবা এত সাপোর্টিভ তবুও আমার ভুলকে তিনি অ্যাকসেপ্ট করেননি। জাস্ট বের করে দিয়েছিলেন বাসা থেকে। আমার পাশে সেদিন কেউ ছিল না। কেউ না। তবে ওই সময়ে তুই আমার জন্য যা করেছিস আমি ভুলিনি। আমি তোর কাছে ঋণী। ঋণ শোধ করার দায় আমার পাশে দাঁড়াচ্ছ? বন্ধুত্বটাই আস্ত একটা ঋণ, যা কখনো শোধ হয় না। খারাপ সিচুয়েশনে বন্ধু হিসেবে পাশে দাঁড়ানো আমার রেসপন্সিবিলিটি।
অ্যামাউন্টগুলো তো অনেক বড় ইরফাদ। তো স্যালারির কিছু অংশ প্রতি মান্থে আমার অ্যাকাউন্টে পাঠাবি। ক্ষুদ্র ক্ষুদ্র অংশ জমে একদিন সব পরিশোধ হবে। এখন আসছি আমি। সিনথি ওয়েট করছে। আমাকে যেতে হবে। এই টাকাটা আমি এইবার নিতে পারবো না। এইটা সিনথি দিয়েছে, আমি না। ভালো সময় আসলে সবচেয়ে আগে ওর টাকা দিয়ে দিবি। মেয়েটার শখের জিনিস। কি বলো? এটা ঠিক না। প্লিজ ইরফাদ, এই টাকাটা আমি নিব না। ভুলের পেছনে ছুটতে যে একটা সময় টাকার অভাবে পড়াশোনা ছেড়ে দিতে চেয়েছিলাম, মনে আছে? উইদিন তুই যে সাপোর্টটা দিয়েছিলি, না হলে হয়তো স্টাডি কন্টিনিউ করা হতো না, আজ এই পজিশনে হয়তো দাঁড়াতে পারতাম না। আমিও তো ঋণী শোভা। সেদিনের ঋণ কি কোনো কিছু দিয়ে পরিশোধ করা যায়? এভাবে বলছো কেন? আসছি এখন। আপডেট দিস। অন্ধকারাচ্ছন্ন ধূসর আকাশটার এক কোণে ছোট্ট চাঁদ। আকাশ জুড়ে ছড়ানো ছিটানো তারাগুলো মিটি মিটি জ্বলছে। ফাঁকা মৃদু আলো আধারে শূন্য নির্জন রাস্তায় স্টিয়ারিংয়ে হাত রেখে আপন গতিতে চলছে ইদফাদের গাড়ি। নির্জন রাস্তায় একাকী চলতে চলতে সেদিনের ঘটনার স্মৃতিচারণ করছে ইরফাদ। নির্জন, নীরব, হু হু করা জঙ্গলে এতগুলো হায়নার সাথে সিনথিয়ার একা লড়াই। অনেক কিছুই হতে পারত। অনেক জনকে আটক করা হলেও এখনও চিহ্নিত করা বাকি। কে স্পর্শ করতে চেয়েছিল সিনথিয়াকে? কে জঘন্য ভাষায় কথা বলেছে? তাদের হাত সে ভেঙে গুড়িয়ে দিবে। এমন ভাবনার মাঝে মৃদু কম্পনে কেঁপে ওঠে ইরফাদের ফোন। মৃদু আধারে ডুবতে থাকা ইরফাদের চোখ জোড়ায় আলতো হাসির ছাপ। নিশ্চিত সিনথিয়া। ফোনের স্ক্রিনে তাকায় ইরফাদ। কলিং শিশির। অতঃপর, স্যার। বলুন। আপনার সাথে পার্সোনাল কিছু কথা ছিল স্যার। বলুন। সামনাসামনি বলতে পারলে। আমি তো শহরের বাইরে। ওহ, তাহলে পরেই বলবো। নো প্রবলেম। আমি শুনছি, বলুন। স্যার, তপন চৌধুরীর বিষয়ে কথা ছিল। ডিআইজি সহ ওনাকেও তো কাল থেকে রিমান্ডে নেয়ার কথা। হুম। ডিআইজি এখনো কিছু স্বীকার করেননি। তার সাথে আর কে কে জড়িত এসব তদন্ত এখনো বাকি। আমি পার্সোনাল একটা বিষয়ে কথা বলতে চাই স্যার। তপন চৌধুরী আমার মামা। আমাদের বাসায় পূর্বে হওয়া সব ঘটনা আপনাকে আমি বলেছি। তবে আমার আরেকটা ডাউট আছে। আমার ওয়াইফ তিথি, ওর মা হঠাৎ যে হারিয়ে গেল। নাম হলো পালিয়ে গেছে। কিন্তু সেই মানুষটা কোথায় গেল? আর কেন কখনো খোঁজ মিলল না? এই বিষয়টা ধোঁয়াশা। আমার ডাউট আছে তপন চৌধুরী এই বিষয়টা ভালোভাবেই জানেন। হতে পারে তিনি গুম করে দিয়েছেন। এর চেয়ে বেশি কিছুও হতে পারে। বিষয়টা আমি দেখব। ধন্যবাদ স্যার। হলদেটে টিমটিম আলোর একটা শেল। দেয়ালে ঠেস দিয়ে নিরালায় বসে আছেন প্রভাতরঞ্জন সরকার, যার চোখ নিমজ্জিত বুদ্ধির খেলায়, নতুন ফাঁদের চিন্তায় বিভোর, ডুব দিয়ে আছে কল্পনার ইন্দ্রজালে। পায়ের ক্ষত এখনো তাজা। রিমান্ডে নেওয়ার আগ মুহূর্তে পর্যন্ত তিনি অশুভ খেলায় মেতে থাকবেন, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মুক্তি মেলে। বিদঘুটে রহস্যময় পরিবেশ। লোহার শেলে মেঝেতে বসানো থালাটা এক ধাক্কায় মাঝখানে পৌঁছায়। চোখ তুলে তাকান প্রভাতরঞ্জন সরকার। থালার উপর পোড়া রুটি আর একটুখানি সবজি। ক্ষুধাটাও নতুন করে জ্বলে ওঠে। হামাগুড়ি দিয়ে প্লেটটা কাছে টেনে নেয় প্রভাতরঞ্জন। রুটিটা ছিঁড়তেই মাঝখান থেকে ছিটকে পড়ে কিছু একটা, টিং টিং করে পড়ে মেঝের উপর।
ছোট্ট বস্তুটাকে দেখে পোড়া ভাঁজ পড়া ওষ্ঠাধরে ঝিলিক দিয়ে ওঠে অশুভ হাসিটা। পৈচাসিক হাসিতে হৃদয়টা হিসহিসিয়ে ওঠে। চাবিটা মিলল অবশেষে। তাকে দমানোর সাধ্য উপরওয়ালা ছাড়া কারো আছে? প্লেটের কোনায় কুচি কুচি করে কাটা সবজি এলোমেলো করেন তিনি। আরেকবারের মতো কাঙ্ক্ষিত বস্তুর হদিস মিললে খলখলিয়ে হাসেন তিনি। এইবার একবার, শুধু একবার বের হতে পারলে এসপির অস্তিত্ব মুছেই ছাড়বে সে। তার হাত কত লম্বা এবার সচক্ষে দেখাবেন তিনি। প্রয়োজনে মেরে তবেই মরবে সে। নিচতলার পাখির কিচির মিচির শব্দে বেজে ওঠে বেল। সিনথিয়া কাঁথা মুড়িয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে তখন। কিচির মিচির শব্দটা সেট করা হয়েছে গতকাল। নতুন শব্দটা তার দুর্বার হৃদয়ের গতিটা বহুগুণে বাড়িয়ে দেয়। একটানে নিজের উপর থেকে ছুঁড়ে ফেলে কাঁথাটা। ইরফাত ফিরেছে। এই ছোট্ট সত্যটুকু তাকে ভাসিয়ে নিয়ে যায় কল্পনায়। অপেক্ষার প্রহর গুনতে থাকা মেয়েটার হৃদয় অপর হৃদয়ের উষ্ণ ওম পেতে মরিয়া হয়ে ছোটে। পরনে হলুদ রঙের মাটি ছোঁয়া স্কার্ট, কালো রঙের কোমল কাপড়ের টি শার্ট। সিঁড়ি ভাসিয়ে দিয়ে সে ছুটে চলেছে। দম ফেলার সময় তার নেই। চোখের তৃষ্ণায় ছটফট করতে থাকা সিনথিয়া ভারী দরজার সিটকি খুলে দেয়। দু পাল্লা খুলে যায় দুহাতের মতো, ভালোবাসা নামক অনুভূতিরা উষ্ণ হাওয়া রূপে ধেয়ে আসে তার দিকে। সামনে দাঁড়ানো স্বপ্নের পুরুষ। তৃষ্ণায় খা খা করা বুকটা আরো ধু ধু করতে থাকে। মনে হচ্ছে কতকাল, কত সময় দেখা হয়ে ওঠেনি। তৃষ্ণায় খা খা করছে হৃদয়ে। এমন তৃষ্ণার্ত হৃদয়টাকে শীতল করতে ঝাঁপিয়ে পড়ে ইরফাদের বুকে কোমল আলিঙ্গনে ঝাপটে ধরতেই হিম হয়ে আসে সিনথিয়ার হৃদয়ে। হৃদয় নামক ছোট্ট জায়গাটা ধুকধুক করে কাঁপে। অস্থিরতা, স্বস্তি, ভালো লাগার বরফ শীতল অনুভূতিতে ডুবতে থাকা সিনথিয়া জড়ানো গলায় ফিসফিসিয়ে বলে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এতেই গ্রীষ্মের উত্তাপ ছাপিয়ে নামে প্রবল বৃষ্টি। দুটো হৃদয় জুড়ে নামে হিমশীতল প্রবাহ। শুনশান নীরব চারপাশ। নির্জন, নিরালায় পাতা জাল গুটিয়ে নেওয়ার সময় চলে এসেছে। এদিক সেদিকে চোখ ঘুরিয়ে সবটা পর্যবেক্ষণ করেন প্রভাতরঞ্জন সরকার। বাইরে ঝুলন্ত তালাটাতে চাবি দেয়। 1 সেকেন্ডে খুলে যায় তালা। আর একটু খানি পথ। ক্লোরোফর্মে বাতাসে ছড়িয়ে দিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে এই বদ্ধ কক্ষ থেকে বেরিয়ে যাবেন তিনি। অতঃপর রঙিন, সুন্দর জীবনগুলোতে নামবে ধূসর রঙের খেলা। আর একটু, কেবল একটু সময়ের অপেক্ষা। চলবে